লাইভটা স্টার্ট হয়ে গেছে, লাইভে চলে এসেছি। আজকে অনেক দিন পর চন্দননগর থেকে লাইভ করছি, তো তোমরা সবাই একটু চটপট করে জয়েন করে নাও। আজকে আমার একটু 5-10 মিনিট লেট হয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। এখন তো পুরো টাইমটাই আড্ডা মারা যেতে পারে, কালকে ছুটিরও দিন আছে, কালকে বাচ্চাদের স্কুলে তাড়া নেই, অফিসে তাড়া নেই, সো আজকে খানিকটা বেশি সময় তোমাদের সাথে কাটাতে পারবো। ঈশিতা মুখার্জি লিখছে হাই, হ্যালো ঈশিতা, ওয়েলকাম ওয়েলকাম টু মাই শো। আচ্ছা, ও আমাকে কনফার্মেশনও দিয়ে দিয়েছে যে সব কিছু ক্লিয়ার আছে, সো থ্যাংক ইউ সো মাচ। সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছ, দেখতেও পাচ্ছ। সহেলি দিয়ে লিখছে হাই, হ্যালো, তোমরা সবাই আস্তে আস্তে একটু জয়েন করো, যারা যারা জয়েন করছো কমেন্টস করো। পারমিতা মণ্ডল লিখছে হাই, এসে গেছি। রূপা ঘোষ লিখছে হাই, হ্যালো দিদি। আচ্ছা, রূপাদি আজকে সকালবেলা একটা ছোট্ট রিকোয়েস্ট রেখেছে আমার কাছে, বলেছে যে আজকে কিন্তু তুমি একটা ঠাকুরের গল্প বলো। তো দিদি, তোমার জন্য স্পেসিফিক্যালি আমি একটা ছোট্ট গল্প হলেও ঠাকুরের একটা ছোট্ট, ভীষণই ছোট্ট ঘটনা আমি শেয়ার করে দেব। আজকে কি কি গল্প বলবো সেটা আগে একটুখানি বলে দিই। প্রথমেই যে গল্পটা বলবো সেটা হচ্ছে, আমি আজকে বলেছি যে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের গল্প বলবো, যারা গেছিলেন একটা ডায়মন্ড হারবারের পোড়ো বাড়িতে, সেখানে ইনভেস্টিগেট করতে। কেন গেছিলেন, কি বৃত্তান্ত, সবে আসবো। তো একটা ওই ইনভেস্টিগেশনের স্টোরি শেয়ার করব, যেটা আমি কালেক্ট করেছি একদম গৌরব তিওয়ারির সাথে কাজ করতেন, উনার একজন টিম মেম্বারের কাছ থেকে। আর তাছাড়াও আরেকটা ঘটনা আমি শেয়ার করব, তার নিজের বাবার একটা অভিজ্ঞতা, খুব সেন্সিটিভ একটা স্টোরি। তারপর চলে যাব আমার ইউটিউব চ্যানেলে আজকে বলবো একটা মারাত্মক গল্প, মানে একটা বাগান বাড়ির পরপর যা মৃত্যুলীলা চলেছিল একটি পরিবারের ওপরে, সেই বাড়িতে একটা ভয়াবহ ঘটনা। তো সেই ঘটনাটা শুনতে গেলে তোমাদেরকে ওয়েট করতে হবে, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আর আপাতত আজকে এখানেও তোমাদের জন্য থাকছে দারুণ ইন্টারেস্টিং সব গল্প। কিন্তু তার আগে আমি সবাই জয়েন করতে করতে, সুলগ্না দে লিখেছে আজ ফার্স্ট টাইম তোমার লাইভ জয়েন করলাম। থ্যাংক ইউ সুলগ্না, ওয়েলকাম টু মাই শো। আশা করি ভালো লাগবে এবং আগামী দিনেও তোমাকে আমাদের সাথে পাবো। মিঠু দত্ত লিখছে সুন্দর লাগছে তোমাকে। তো বলি সুন্দর লাগছে এই জন্য কারণ আজকে তো পুরো স্পন্সরশিপেই আছি আমি, কেননা আমার শাড়ি থেকে শুরু করে আমার লিপস্টিক, লাইনার, কাজল সমস্ত কিছুই আজকে কিন্তু স্পন্সর্ড। এবার আমি একটু ডিটেলস গুলো দিতে থাকি, যারা পরে রেকর্ডেড ভিডিও শুনবে তারাও শুনতে পাবে, আর যারা অলরেডি লাইভে জয়েন করে গেছো। আচ্ছা, লোডশেডিং এ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ অর্পিতা, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যদিও এই সময় অনেকের নেটের অনেক ডিস্টারবেন্স রয়েছে বা অনেকের বাড়িতে কারেন্ট অফ, তো ওয়াইফাই কানেকশনও নাও থাকতে পারে। যারা ওয়াইফাই ইউজ করে, ইন দ্যাট কেস তাদেরকে তো পরেই আমাকে জয়েন করতে হবে। এই মুহূর্তে হয়তো তারা আমাকে জয়েন করতে পারছে না, দ্যাট ইজ আনফর্চুনেট। কিন্তু তবু বলবো যে এই রকম বর্ষণ মুখর রাত্রি, তার সাথে ভূতের গল্প, আর তার সাথে আমাদের যে প্রত্যেকের একটা মানে রবিবাসরীয় আড্ডা, এই সবকিছু মিলিয়ে আজকের কিন্তু একটা আলাদাই আমেজ ক্রিয়েট হয়েছে। বৃষ্টিটা পড়ছে বলেই হয়তো আরো বেশি গল্পটা জমে যাবে, কারণ আমার গল্প বলতেও বৃষ্টির দিনে ভূতের গল্প বেশি আমি এনজয় করি। আচ্ছা, নবনীতা আদক লিখছে হাই, ফার্স্ট টাইম তোমার লাইভ জয়েন করলাম। আজকে প্রচুর নতুন মানুষ দেখছি আমার লাইভে জয়েন করেছে, সকলকে আমি ওয়েলকাম করছি। এবং তার সাথে এটাও বলবো যে প্রতি রবিবার 8টা থেকে আমি ফার্স্টে এখানে ফেসবুকে লাইভ করি, তারপর এই ভিডিওটা চলে যায় পরদিন সকালবেলা সত্যি ভূতের গল্প আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে। আর সেকেন্ড ইউটিউব চ্যানেল হচ্ছে শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগস, ওইখানেও আমি নিত্য নতুন প্রচুর গল্প শেয়ার করতে থাকি। আমি সানডে আর থার্সডে করে লাইভে আসি, যারা নতুন জয়েন করেছো তারা আমাকে রেগুলার ফলো করতে পারো, গল্প শুনতে ইচ্ছা হলে গল্প শুনতে পারো। আজকে উদিত আমাদেরকে জয়েন করেছে, উদিতই আমাকে আজকে ওই ভয়ঙ্কর বাগান বাড়ির ঘটনাটা পাঠিয়েছে। তো উদিতের আজকে গল্পটা আমি শেয়ার করব। তার সাথে বলে রাখি ও কিন্তু হিন্দির টিচার, তোমরা যদি কেউ হিন্দি পড়তে চাও বা ল্যাঙ্গুয়েজের ওপরে ওর কিন্তু যথেষ্ট ডেপথ আছে, ও রেগুলার টিউশনস করে, তো যদি কারো রিকোয়ারমেন্ট থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি। ওকে, স্নিগ্ধ লাগছে তোমাকে। এবার বলি, এত স্নিগ্ধ লাগছে তাও তোমরা এখনো মেন জিনিসটা তো দেখোইনি, এই শাড়িটার আঁচলটা দেখো। আগে এটাই দেখাই তোমাদেরকে ফার্স্ট, তারপর তো আমি ডিটেলসে আসবো। এটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, জাস্ট দেখো। মা দুর্গা বসে রয়েছেন, এই জন্য আমি না মাটিতে বসাটা বেশি প্রেফার করি, কেননা মাটিতে বসলে আমার দেখাতে বেশি সুবিধা হয়। যাই হোক, এটা রয়েছে এই শাড়ির আঁচলটা। মা এসেছেন, মায়ের হাতে অস্ত্রধারিণী মা, পেছনে একটা সুন্দর কলা বউ রয়েছে, অপূর্ব দেখতে একটা সুন্দর আঁচলটা, জাস্ট দেখো। ওকে,
সো এটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা যাচ্ছে, আর পুরো বডিতে রয়েছে এরকম সুন্দর মঙ্গল ঘট করা, ফুল বডি যাচ্ছে মঙ্গল ঘট। আর সুরজিৎ লিখছে ইটস অসম, এক্স্যাক্টলি ইটস রিয়েলি অসম। জাস্ট দেখো আঁচলটা, এটা হচ্ছে এই শাড়ির আঁচলটা। এটা একদম অষ্টমী স্পেশাল শাড়ি, এটা পুরো সিল্কের ওপরে আছে, এটা কিন্তু অন্য কোনো সুতি বা খাদি ম্যাটেরিয়ালে নেই, এটা একদম সিল্ক ম্যাটেরিয়ালের ওপরে আছে এবং অসম্ভব সুন্দর প্রিন্টিং টা তুমি দেখতে পারো। আমাকে বলেছিল যে তোমাকে দিদি কেমন দুর্গা পাঠাবো, আমার একটাই রিকোয়ারমেন্ট ছিল যে মিষ্টি মুখওয়ালা দুর্গা চাই। আমার মুখশ্রীর ওপরে ভীষণ ফ্যাসিনেশন আছে দুর্গা ঠাকুরের, তো আমাকে একটা সুন্দর মিষ্টি দেখতে দুর্গা ঠাকুর পাঠানো হয়েছে। তো যারা যারা এই শাড়িটা নেওয়ার প্ল্যান করছো লাইভটা দেখার পর, তাদেরকে বলবো আমি রিলসে আবার শাড়িটা ভালো করে একবার দেখিয়ে দেব, তখন তোমরা আরো বেটার ওয়েতে আরো ক্লোজ ভিউতে দেখতে পাবে। আমি তবু যতটা বেস্ট ওয়েতে পারলাম এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে মা দুর্গা রয়েছে আঁচলটাতে, অসম্ভব সুন্দর একটা শাড়ি। এবার বলি এই শাড়িটা আমাকে কে পাঠিয়েছে। শাড়িটা আমাকে পাঠিয়েছে সৌমি রয়, ওদের অর্গানাইজেশনের নাম হচ্ছে স্নেহা অনলাইন কালেকশন, SOC। স্নেহা অনলাইন কালেকশনের তরফ থেকে ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করা হয়। অনেক রিকোয়ারমেন্টস আসে যে দুর্গাপুজো, প্রবাসী বাঙালিরা যারা শুনছো তাদের জন্য বলছি যে এটা কি বিদেশে পাঠানো হবে, বাংলাদেশ থেকে অনেকে বলো যে এটা কি বাংলাদেশে যাবে, বাংলাদেশে অবশ্যই যাবে, বিদেশে অবশ্যই ডিসপ্যাচ করা হবে, হয়তো ডেলিভারি চার্জেসটা একটু বেশি লাগতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড শিপিং অ্যাভেলেবল থাকবে, কোনো অসুবিধা নেই। এটা একটা অর্গানাইজেশন যেখানে কিন্তু সিওডিও অ্যাভেলেবল আছে। ইয়েস, ঠিক শুনছো, এটাতে সিওডিও অ্যাভেলেবল রয়েছে। একটু বলে দিই, এই শাড়িটা যাবে প্রাইস তোমার 799, যদি প্রিপেড হয়, প্রিপেড হলে আগে পে করে দিলে 799 800 পড়ছে, আর যদি কেউ সিওডিতে যায় তাহলে 900 যাবে, কিন্তু সিওডিতে অ্যাভেলেবল পাবে। এছাড়াও কিন্তু ওটা একটা হোলসেল, এটা ওরা সুরাট থেকে পাঠিয়েছে আমাকে শাড়িটা, সো এটা একটা হোলসেল গভর্নমেন্ট কর্নার। ইন দ্যাট কেস যদি কেউ রিসেলিং করতে চাও তারাও কিন্তু সৌমির সাথে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। এটা কিন্তু তোমরা রিটেল অপশনেও পেয়ে যাবে ওখানে, ওটা কিন্তু হোলসেলার। একবার বলে দিই ওদের নাম্বারটা 7003330673। আবার আমি রিপিট করছি 7003330673। এই নাম্বারে সৌমিকে যোগাযোগ করতে হবে। যারা হোলসেলিং করতে চাও তারা হোলসেলিং করতে, যারা রিসেলিং করতে চাও তারা রিসেলিং এর জন্য অ্যাজ আ হোলসেলার ওর সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়াও যারা ডাইরেক্ট পারচেস করতে চাও করতে পারো। প্রবাসী বাঙালিদের জন্য বলছি দুর্গাপুজো স্পেশাল এই শাড়িটাও যদি তোমরা কেউ বুক করতে চাও করতে পারো। ওয়ার্ল্ড ওয়াইড শিপিং যাবে, ফ্রি শিপিং আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা দেখে নাও, খালি একমাত্র বিদেশে গেলে তখন শিপিং চার্জেসটা একটু এক্সট্রা লাগবে, সেটা সৌমি তোমাদেরকে মেনশন করে দেবে। আবার বলে দিচ্ছি পুরো একদম সিল্ক ম্যাটেরিয়ালের ওপরে আছে। সুরাট থেকে যেহেতু শাড়িটা আছে, ট্রাস্ট মি, এখানকার যে সিল্কের কোয়ালিটি থাকে সেই অনুযায়ী যা দাম হয় তার থেকে দামটা বেশ খানিকটা ভালো, সস্তাও আমার লাগছে দেখতে, কারণ যা সিল্কের ম্যাটেরিয়ালটা আছে সুন্দর সফট বডি হাগিং ম্যাটেরিয়াল, একদম কমফোর্টেবল, সেই তুলনায় দামটা আমার যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। আর তার সাথে শাড়িটা তো তোমাদেরকে আমি দেখিয়েই দিয়েছি, অসাধারণ একটা মা দুর্গার প্রিন্ট, অসাধারণ একটা মা দুর্গা। তো এটা আমি রিলসে আবার ভালো করে দেখিয়ে দেব। তোমরা যারা এইরকম প্রচুর ধরনের মা দুর্গা, এটা তো আমাকে একটা প্যাটার্ন জাস্ট পাঠিয়েছে, এরকম প্রচুর অপশনস অ্যাভেলেবেল আছে, এখনো সময় আছে। যারা যারা দেখছো দুর্গাপুজোর আগে এরকম একটা শাড়ি কিন্তু মাস্ট বাই প্রোডাক্ট, তো তোমরা সৌমির সাথে যোগাযোগ করো আর নিয়ে নাও। এছাড়াও আজকে আমার বললামই যে পুরো গেট আপটাই কিন্তু স্পন্সরশিপেই আছে, কারণ আমার আজকে যে ক্লাইনেট আমি পড়েছি এটার প্রাইস আছে 120। চলো একটু দেখিয়ে দিচ্ছি আমি ফটাকসে কতগুলো জিনিস তোমাদেরকে শেয়ার করে নিই। এই যে লাইনারটা আমি পরে আছি এটা হচ্ছে, এই লাইনারটা আমি পরে আছি এটা হচ্ছে মালিওর, ওকে, এটার প্রাইস আছে 120। একটা খুব সুন্দর লাইনার, এটা 120 প্রাইসে কেন আছে আমি জানি না, এত সস্তায় কেন এত ভালো লাইনারটা ওরা দিচ্ছে আমি বলতে পারবো না। এটার প্রাইস আছে 120। আমি যে লিপস্টিকটা এখন পরে রয়েছি এই লিপস্টিকটা আছে
এক সেকেন্ড আমি একটু বের করে নিই। হ্যাঁ, প্রোডাক্টসগুলো, এতগুলো প্রোডাক্ট আছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা একটু বলি, এগুলো আমাকে পাঠিয়েছে পৌশালী চ্যাটার্জি। পৌশালীর কাছে কি কি অ্যাভেলেবেল থাকবে দেখে নাও। ও কিন্তু প্রফেশনাল রেঞ্জের সমস্ত কসমেটিক প্রোডাক্টসের সাথে সাথে সমস্ত প্রফেশনাল প্রোডাক্টসও রাখে। ম্যাট্রিক্সের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার সেট, এটা একটা ডেমনস্ট্রেটিভ সেট, তো এটা তুমি দেখতে পারো, এটা ডেমনস্ট্রেট করার জন্য এটা পাঠিয়েছে। এটার কিন্তু তোমরা ফুল কন্টেনার ওর কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে 10% অফে। ম্যাট্রিক্সের সমস্ত রেঞ্জের সব প্রোডাক্টস ওর কাছে অ্যাভেলেবেল থাকে একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে, ডিসকাউন্টেড প্রাইসে। সো যদি কেউ ম্যাট্রিক্সের প্রফেশনাল রেঞ্জের প্রোডাক্ট মানে কেনো, বা যারা যারা হেয়ার স্ট্রেটিং করাবে এখন পুজোর সময়, তাদের তো একটা মাস্ট বাই প্রোডাক্ট হয়ে যাবে, তো তারা কিন্তু ডেফিনেটলি শ্যাম্পু কন্ডিশনারের জন্য পৌশালীর সাথে যোগাযোগ করে নিতে পারো। এখানে ও আমাকে পাঠিয়েছে ফেসেস কানাডার কাজল আর একটা কালার বারের কাজল। এই দুটো কাজল সম্পর্কে আমার আলাদা করে কিছু বলার নেই। এগুলোর প্রাইস আছে 189 আর একটার প্রাইস যাচ্ছে তোমার 199, কিন্তু দুটোতে তোমার 10% করে অফ থাকবে। ওকে, এবং এগুলো আমার আলাদা করে কিছু বলারই নেই, কারণ আমি নিজে ফেসেস কানাডার কাজল ইউজ করি অ্যান্ড দ্যাট ইজ এক্সেলেন্ট। মানে আমি তোমাদেরকে আগেও এটা রিভিউ দিয়েছি, আমি বলেছি যে ফেসেস কানাডার কাজল আমার ভীষণ পছন্দের, এটা তোমার ভীষণ ভীষণ ভালো। ঠিক আছে, তো যারা মনে করছো যে এইবারে মানে কসমেটিক্স প্রোডাক্টের শপিংটা করেই নি, কাজল, লাইনার, লিপস্টিক সবকিছুর জন্য তোমরা ডেফিনেটলি পৌশালীর সাথে যোগাযোগ করে নিতে পারো। এখানে ও আমাকে একটা ফেস প্যাড পাঠিয়েছে। এইরকম ফেস প্যাড ড্রাই বা ওয়েট দুটোর জন্য তোমরা ইউজ করতে পারো, ক্লিনিং এর জন্য ইউজ করতে পারো, পাফিং এর জন্য ইউজ করতে পারো। এই প্যাডস গুলোর প্রাইস যাচ্ছে হচ্ছে 60 অনলি। আর আছে আমার কাছে লিপ লাইনার্স। আজকে যে লিপ লাইনারটা আমি ইউজ করেছি, এই লিপ লাইনার্স গুলোর প্রাইস যাচ্ছে, এগুলো মাসের লিপ লাইনার্স আছে, এগুলোর প্রাইস যাচ্ছে 50 বাট ভেরি ক্রিমি, ভেরি মানে সুন্দর সুন্দর কালার অপশনস ওর কাছে অ্যাভেলেবেল আছে। আর যে লিপস্টিকটা আমি পরে আছি, এই লিপস্টিকটা আছে, জাস্ট আ মিনিট, এটা হচ্ছে কালার স্ট্রোকস এর একটা লিপস্টিক, এটার প্রাইস হচ্ছে 180 প্রাইসে যে এত ভালো লিপস্টিক হয় আমার আইডিয়া তো হয়েছে, আস্তে আস্তে আমি যত কাজ করেছি সেলার্সদের সাথে তত দেখেছি। বাট এই লিপস্টিকটার প্রাইস, আমি এখন যে লিপ কালারটা পরে আছি দেখতে পাচ্ছ, একটা ভীষণ সুন্দর ম্যাট ফিনিশড পিচ কালারের ওপরে আছে। ও জানে যেহেতু আমি ম্যাট ছাড়া পরি না আর আমি কি ধরনের কালার্স পরি, তো ও সেরকমই একটা কালার অপশন আমাকে পাঠিয়েছে। এটার কালার, কোনো কালার কোডটা আমার কাছে নেই এই মুহূর্তে, ঠিক আছে, কালার কোড দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা কালার স্ট্রোকস এর আছে, পিচ কালার আছে অ্যান্ড খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার। একদম শুকিয়ে যাওয়ার পরে দেখলাম লিপ একটুও ড্রাই হয়নি, পুরো নর্মাল তোমার লিপ, একদম সুন্দর সফটনেসটাও আছে, সুন্দর ময়েশ্চারটা মেনটেইন হচ্ছে, দারুণ সুন্দর লিপস্টিকটা। জাস্ট লিকুইড লিপস্টিক 180-তে আছে, ঠিক আছে। এটা কিন্তু স্টিক লিপস্টিক নয়, স্টিক লিপস্টিক অনেক সময় কম দামে অ্যাভেলেবেল থাকে, কিন্তু লিকুইড লিপস্টিক আমি দেখেছি চট করে কম দামে থাকে না, থাকলেও সেটার কোয়ালিটি খুব বাজে হয়, লিপ খুব ড্রাই হয়ে যায়। একদম সুন্দর ক্রিমি টেক্সচারের আছে, শুকিয়ে যাওয়ার পরের রিভিউ দিচ্ছি আমি। এটার প্রাইস যাচ্ছে 180, অনলি 180। সুন্দর এটা কালার স্ট্রোকস এর এই লিপস্টিকটা রয়েছে, এটা পিচ কালারে। ওকে, অ্যালং উইথ দিস লিপ লাইনার্স গুলো রয়েছে 50 রুপিস করে। আমি বলেছি লাইনারটাও ভীষণ সুন্দর, লাইনারের প্রাইস যাচ্ছে 120, প্যাড যাচ্ছে 60 রুপিস। ম্যাট্রিক্সের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ওর কাছে প্রফেশনাল রেঞ্জে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড অল যে কোনো ব্র্যান্ডের কাজল ওর কাছে পেয়ে যাবে। ওর নাম্বারটা হচ্ছে 7439899488, 7439899488। আবার রিপিট করছি, 7439899488। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে পৌশালী চ্যাটার্জিকে। ওর কাছে সমস্ত প্রোডাক্টস, যা যা কসমেটিক্স বলো, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সমস্ত প্রোডাক্ট, প্রফেশনাল রেঞ্জের সমস্ত প্রোডাক্টস কিন্তু একদম ফ্ল্যাট 10 to 15% ডিসকাউন্টেড অফারে যাচ্ছে। ওকে, শাড়ির প্রাইসটা তুমি কিভাবে নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যদি তুমি সিওডি তে নাও তাহলে এটার প্রাইস আসবে 899, 900, আর যদি তুমি এটা প্রিপেড নাও, আগে পেমেন্ট করে দাও, তাহলে সেক্ষেত্রে এটার প্রাইস যাবে 799। তবে এটা একদম ডাইরেক্ট সুরাট থেকে আসবে, সুতরাং কোনো চিন্তা নেই, একদম অথেন্টিক প্রোডাক্টস, তো তুমি ডেফিনেটলি টাইমের মধ্যে পেয়ে যাবে। তো সিওডির জন্য 100 টাকা বেশি দেওয়ার কোনো মানে হয় না, আমি বলবো প্রিপেডে নিয়ে নিও, 799 পড়বে প্রিপেড প্রাইসটা, এবং খুব ভালো, সিল্ক ম্যাটেরিয়ালটাও খুব ভালো যাচ্ছে। আর তার সাথে শাড়িটা তো একদম এক্সক্লুসিভ, অষ্টমী স্পেশাল। এরকম, এটা তো একটা প্যাটার্ন মাত্র, এরকম প্রচুর ধরনের দুর্গা ঠাকুর আছে, প্রচুর ধরনের অপশনস আছে। ও আমাকে পাঠিয়েছিল, তো আমি দেখে নিয়েছি, ওর কাছে প্রচুর সুন্দর সুন্দর এক সে বাড়িয়া এক ভ্যারাইটিস পেয়ে যাবে এরকম দুর্গা ঠাকুরের, ঠিক আছে। তো তোমরা ডেফিনেটলি
এরকম শাড়ি যদি তোমরা পুজোর জন্য ভাবছো পারচেস করবে, প্রবাসীরা যারা ভাবছো পারচেস করবে, তারা কিন্তু একটা এরকম কালেকশন নিজেদের কাছে রাখতে পারো। ওয়ার্ল্ড ওয়াইড শিপিং আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনেক প্রশ্ন আসে এটা যে দিদি ফ্রি শিপ বলছি, শিপিং হবে কিনা। আমি বারবার বলে দিচ্ছি, তোমরা যে কোনো সেলারদেরকে যোগাযোগ করো, অনেকেই কিন্তু সব জায়গায় শিপিং করে, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না খুব একটা। বাংলাদেশে তো হবেই হবে, তো তোমরা প্লিজ একটু কন্ট্যাক্ট করে নিও, কারণ প্রচুর সেলাররা আমাকে বলে দিয়েছে যে আমি আগে রেকর্ডিং শুনতাম, এখন তোমার গল্প আমার এত ভালো লাগে, লাভ ইউ দি। বুঝলাম না, আচ্ছা মানে যাই হোক, কটা স্টোরি বললে, এখন আমি স্টোরি স্টার্ট করিনি, একটু ওয়েট করছিলাম তোমরা সবাই জয়েন করবে বলে। তো আজকে আমি প্রথম যে গল্পটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে গৌরব তিওয়ারির একজন মেম্বার, মানে তার অর্গানাইজেশনের একজন মেম্বার প্রদ্যুম্ন চক্রবর্তী, যিনি ওনার অর্গানাইজেশন জয়েন করেছিলেন ওয়েস্ট বেঙ্গল থেকে। তো ওনার সাথে ঘটা একটা ঘটনা বা সেইটার সাথে ডাইরেক্টলি আমাকে যে ইনসিডেন্টটা সেন্ড করেছে সৌরদীপের একটা টাচ আছে, ডেফিনেটলি আছে, কারণ এই পুরো স্টোরি লাইনটাতে সৌরদীপ ওর জীবনে একবারই একটা ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করেছিল প্রদ্যুম্নদার সাথে, এবং সেটা এই ইনভেস্টিগেশনটা। তো এটা ডিটেলটা আমি বলবো। হ্যালো শ্রেয়া, কেমন আছো? বর্ণালী দত্ত, ভালো আছি, চলে যাচ্ছে। দিদি ভাই আমার কালকে বার্থডে ছিল, ওকে উইশ ইউ মেনি 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 বিলেটেড হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, আগামী পুরো বছরটা খুব ভালো করে কাটাও। আজকে স্নেহা বলের বার্থডে, বলেছে দিদি ভাই আমাকে লাইভে একবার উইশ করে দিও, সো হ্যাপি বার্থডে স্নেহা, খুব ভালো থেকো এবং খুব ভালো করে কাটাও, আজকে দিনটা মজা করো, আগামী পুরো বছরটা তোমার ভীষণ ভালো কাটুক। তোমাদের সকলকেই জানাই আমাদের পুরো এসবিজি ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে দিদি ভাই, তুমি এখন একটা শাড়ির সাথে তুমি একটু জুয়েলারি ট্রেডিশনাল লুক ক্রিয়েট করলে তোমাকে দেখতে চাই, সেটা তো আলাদা প্রশ্ন বাবা, সেটা তো দেখাতে পারবো, বাট আমি যেটা কি করি, যেদিনকে শাড়ি পরি সেদিনকে শাড়িটাই ফোকাস করো, কারণ এখন যদি আমি শাড়ি জুয়েলারি দিয়ে আমি খুব বেশি সেজে বসি, কি হবে বলতো, তোরা আমাকেই দেখবি, শাড়ি আর জুয়েলারিটা দেখবি না, আমি কিরকম সাজলাম টাজলাম ওই দিকে নজরটা চলে যাবে, আমি সেটা চাই না। আমি চাই যে যেদিন যেটা পরেছি সেই দিকেই ফোকাসটা থাক, সেই জন্য আমি খুব একটা শাড়ির সাথে জুয়েলারি বা জুয়েলারির সাথে শাড়ি এক্সপেরিমেন্ট করি না। যেদিন যেটাকে আমি দেখবো বা দেখাতে চাইছি, হাইলাইট করাতে চাইছি, আমি সেটার দিকেই বেশি ফোকাস করি, তাহলে ওই দিকেই মানুষের অ্যাটেনশনটা থাকে। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। উর্মিমালা দেব লিখছে মিষ্টি লাগছে, ওকে, আমার নামটা নাও, সুস্মিতা রয়। সুস্মিতা দি, তোমার নামটা নিয়ে নিয়েছি। আচ্ছা দিদি, তোমায় দেখেই অষ্টমীর ফিল আসছে তো। সন্ধ্যাশ্রী লিখছে খুব সুন্দর লাগছে তোমায়, ওকে, তাহলে এবারে গল্প শুরু করা যাক। অনেকেই দেখছে একসাথে জয়েন করে নিয়েছো। আবার বলছি যে যারা যারা চাও একদম ডাইরেক্ট সুরাট থেকে পেয়ে যাবে এই সুন্দর শাড়িটা। বিশ্বাস করো, এই রকম রেঞ্জের মধ্যে এই এত ভালো সিল্ক ম্যাটেরিয়ালে আমি জানি না ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম এত ভালো শাড়ি, মানে আমার মনে হয়েছে এটা অনেকটা রিজনেবল, ঠিক আছে। ওরা ডাইরেক্ট সুরাটেই থাকে, ওখান থেকে আমাকে শাড়িটা পাঠানো হয়েছে, খুবই ভালো কোয়ালিটি, আন্দাজে দাম অনুযায়ী একদম বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা যারা মনে করছো যে এরকম একটা অষ্টমী কালেকশন রাখবে, তারা কিন্তু ডেফিনেটলি শাড়িটা পারচেস করো, আমি বলছি খুব সুন্দর শাড়িটা। আচ্ছা, এবার আমি চলে যাব হচ্ছে আমার আজকের ফার্স্ট স্টোরিটাতে। ওয়েট আ মিনিট। আচ্ছা, ফার্স্ট স্টোরিটা যেটা আছে, আর আমি এখন অন্য কোনো কথা বলছি না, আবার গল্প হবে তোমাদের যখন আমি ইউটিউবে যাব তখন। তো প্রথম আমি যেটা বললাম যে আমি যে ফার্স্ট গল্পটা বলবো আজকে, সেটা আমাকে সৌরদীপ পাঠিয়েছে, প্রদ্যুম্ন চক্রবর্তী। প্রদ্যুম্নদা হচ্ছে সৌরদীপের একজন অত্যন্ত পরিচিত এবং একজন সিনিয়র বলা যেতে পারে। তো ওরা যখন হায়দ্রাবাদে ওয়ার্কিং ছিল, তো সেই সময় আমি এর আগেও কিন্তু গৌরব তিওয়ারির এবং ওর টিমের ইনভেস্টিগেশনের প্রচুর স্টোরি শেয়ার করেছি। মানে আমাদের এখান থেকে যখন অনেকেই আছে যারা বাইরে থাকে, গুরগাঁও টুরগাঁওতে থাকে, তো ওরাও অনেক সময় কি হয়েছে, ওদের ইউনিটের মেম্বারশিপ নিয়ে ওরা কিন্তু যে কোনো লোকাল ইনভেস্টিগেশনে মেম্বারসদেরকে ইনক্লুড করে, তাদেরকে নিয়ে যায় এবং ওদেরকেও ওই অর্গানাইজেশন থেকে কখনো কখনো ওদের ছোট ছোট কিছু কিছু ইকুইপমেন্টস ওরা বিক্রিও করে, যেমন সাউন্ড ডিটেক্টর বলো বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ডিটেক্টর, বা ধরে নাও মানে ওই যেগুলোতে তোমার মিটারটাও মানে ওয়েভ ওয়াইজ বা কোনো এন্টিটি থাকলে সেটা আপ ডাউন করে, বা এক ধরনের পাউডার, আমাকে এক্স্যাক্ট পাউডারের নামটাও বলতে পারেনি, ও বললো জানো তো ওই পাউডারটাও প্রদ্যুম্নদার কাছে ছিল,
মানে যেটা নাকি ছড়িয়ে দিলে তার উপরে কোনো জায়গাতে যদি কোনো নেগেটিভ এন্টিটি থাকে সেটার পায়ের ছাপ নাকি বোঝা যায়, এবং পায়ের ছাপের আদল দেখে ওরা বুঝতে পারে যে কতটা পাওয়ারফুল বা কতটা মানে খারাপ কিছু ওখানে রয়েছে। তো যেহেতু প্রদ্যুম্নদা বহুদিন ধরে গৌরব তিওয়ারির সাথে অ্যাটাচড ছিলেন এবং বহুদিন তার সাথে বিভিন্ন রকম ইনভেস্টিগেশনে যেতেন, উনার আইডিয়াটা অনেক বেশি ছিল। রাদার সেই তুলনায় সৌরদীপ ওয়াজ ভেরি নিউ টু দ্যাট, কারণ ও কখনোই এরকম কোনো ইনভেস্টিগেশনের পার্ট হয়নি। আর তাছাড়া ওদের সাথে আর একজন গেছিল সঞ্জয় বলে, সঞ্জয় দা হচ্ছে ওদের ফ্রেন্ড সার্কেলেই পড়ে। তো সঞ্জয় দার গাড়িটা নিয়ে যেহেতু যাওয়া হয়েছিল তাই সঞ্জয় দা ড্রাইভ করে নিয়ে গেছিল। তো ওরা তিনজনে মেইনলি কেন ডায়মন্ড হারবারে বাওয়ালি রাজবাড়িতে কেন গেছিল আমি সেটা আগে বলি। মেন হচ্ছে কি যে ওইখান থেকে একজন মানে কলকাতাতে একজন বন্ধু আছেন কেউ একটা প্রদ্যুম্নদার, যে কথায় কথায় বলেছিল যে জানিস এরকম আমার এক রিলেটিভ আছে, তার একটা অনেক বড় প্রপার্টি এরকম ডায়মন্ড হারবারে বাওয়ালি রাজবাড়ি থেকে 15 to 16 কিলোমিটার ভেতরে, ওখানে না ওই বাড়িটা কিনে রেখে পড়ে আছে, কিন্তু কাউকে সেলও করতে পারছে না আর নিজেরা গিয়ে ওখানে থাকতে পারছে না। তো কেন বলছে যে প্রথমে আমার ওই যে রিলেটিভ সে ওই প্রপার্টিটা কেন কিনেছিল আগে শোন। মানে প্রথমে উনি না কমার্শিয়ালি ব্যাপারটাকে ব্যবহার করবেন বলে প্রথম কেনেন। যেহেতু ডায়মন্ড হারবারের দিকে অনেকেই ঘুরতে টুরতে যায়, জানোই ওখানে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, তো টুকটাক অনেকেই ডে আউটের জন্য ইউজ করে। তো উনি ভেবেছিলেন ওই বাড়িটা অনেকটা স্পেশিয়াস, মানে অনেক জায়গাটা নিয়ে ওর বাড়িটা তৈরি হয়েছে। তো ওনার প্ল্যান ছিল ওখানে একটা গেস্ট হাউস মতন করে দেবেন, সেখানে এমনি টুরিস্টরা আসবে থাকবে, তো ওখান থেকে ওর একটা আর্নিংও হয়ে যাবে। তো সেই হিসেবে বাড়িটা করা। এইবারে কি হয়, বাড়িটাতে প্রথম কথা ওই লোকেশনে এত বাজে বাড়িটা সম্পর্কে রিউমার্স যে আস্তে আস্তে ও বুঝতে পারে যে কলকাতা থেকে কিনেছে। এবার ও তো বুঝতে পারেনি যে ওইখানে কেউ যেতেও চায় না, কোনো কেয়ারটেকার পর্যন্ত ওই বাড়িতে থাকতে চায় না, মাঝে মাঝে গিয়ে মেনটেনেন্সের কাজ করাতে গেলেও লোক পাওয়া যায় না, মানে ভীষণ অসুবিধা হচ্ছে। আর কমার্শিয়ালি ওটাতে তো হাতই লাগাতে পারছে না, মানে সেই নিয়েও গ্রামের লোকেরা অবজেকশন করছে, প্রচুর প্রবলেমস হচ্ছে। এবং সত্যি কথা বলতে তারপরে ও ঠিক করেছিল ঠিক আছে আমি ভাড়া দিয়ে দিই কদিনের জন্য। ওখানে নাকি একটা ভাড়াও এসছিল, একজন মা আর ছেলেকে ভাড়া দিয়েছিল বাড়িটা। তো তারা আসার পরে সেই ভদ্র মহিলা নাকি হঠাৎ করে বিড়বিড় করতে শুরু করেছিলেন, এবং বিড়বিড় করতে করতে না কেমন একটা পাগলের মতন হয়ে যান। তারপরে উনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নেন। তো তখন ওই ছেলেটাও বলেছিল যে না এই বাড়িটা প্রচন্ড মানুষ বাড়ি, এখানে থাকা যাবে না, এই বাড়িটা ভূত আছে, এরকম আরো মানে ব্যাপারটা আর কি স্ক্যান্ডাল হয়েছে। তো একদম বাজে অবস্থা। এতদিন ধরে ওই অত টাকা ইনভেস্ট করে প্রপার্টিটা পড়ে রয়েছে, কিছু সদ্গতিও করতে পারছে না পারে ভাড়া দিতে, ভেবেছিল একটা গেস্ট হাউস বা কিছু করে দেবে, সেটারও পারমিশন পাচ্ছে না। মানে সেই নিয়ে থানা থেকেও ইভেন নাকি ওদের ওপরে একটা নির্দেশনা জারি করা হয়েছে যে না এইখানে এরকম রাত বিরেতে এদিকে না যাওয়াই ভালো, কারণ এই বাড়িটা কিন্তু বিপজ্জনক, অনেক রকমের বাড়িটা সম্পর্কে রিউমার্স আছে বা কিছু। তো বললো যে ভাই আমি চাই যে তুই একটা ইনভেস্টিগেশন প্রসিড কর। এবার সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে প্রদ্যুম্নদা যেহেতু প্যারানর্মাল সোসাইটির মেম্বার ছিল, তো উনাকে কি করতে হতো, অফিসিয়ালি আগে ওদের ওখানে লেটার পাঠাতে হতো যে এই লোকেশন একটা বাড়ি আছে যে বাড়িটাতে আমরা ইনভেস্টিগেশন করতে চাই। তো সেখান থেকে ওরা অ্যাপ্রুভাল পাবে, তো তারপরে ওরা ওখান থেকে একটা টিম পাঠাবে, তারপরে কিন্তু ওরা টিম ওয়ার্ক করতে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিগাল প্রসিডিওর ছিল। যদিও ওদের মানে ওর কাছে ছিল কার্ড ছিল, তোমার ওইখানকার মেম্বারশিপ কার্ডটা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে ওখান থেকে একটা অ্যাপ্রুভাল লেটার নেওয়ার ব্যাপার আছে। কিন্তু এবার ওইটা যদি করতে যায় ওখানে দুটো প্রবলেম। এক নম্বর হচ্ছে প্রদ্যুম্নদা বলে যে ওরা কি করতো, যেই মুহূর্তে এরকম কোনো সার্চ মানে করতে থাকতো তো ওরা যে কোথায় এরকম হন্টেড হাউস আছে বা কোথায় কোন মালিক মানে পারমিশন দিচ্ছে সেখানে যাওয়ার জন্য বা সেটাকে এক্সপ্লোর করার জন্য, তো তখন ওরা ওদের টিমকে পাঠিয়ে পুরো ক্রেডিটটা নিজেরা নেবার চেষ্টা করতো। যে আমরা, কারণ তোমরা তো জানোই যে ওরা আজ তাক বড় বড় নিউজ চ্যানেল ওদেরকে কভার করতো, তো ওদের একটা মানে সেই হোল্ড রাখার একটা ব্যাপার ছিল যে আমরা যাব, আমাদের টিমই ইনভেস্টিগেট করবে। সেখানে না মেম্বার্সদেরকে সাথে করে জাস্ট নিয়ে যেত মাত্র, কিন্তু তাদেরকে কখনো হাইলাইট করতো না। আর প্রদ্যুম্নদা নিজে সেলফ ইনভেস্টিগেটর হিসেবে নিজেকে প্রমোট করার একটা টেন্ডেন্সি ছিলই। তো উনি চেয়েছিলেন যে না এই ইনভেস্টিগেশনটা আমি নিজে করব, তাই আলাদা করে ওদের থেকে আর পারমিশন উনি নেননি। উনি
নিজের মেম্বারশিপ কার্ড দেখিয়ে বরং ওই যে লোকেশনে বাড়িটা, সেই লোকেশনে যে থানার আন্ডারে পড়ছে সেই থানার সাথে উনি যোগাযোগ করেন, থানা থেকে পারমিশন নিয়েছিলেন যে এরকম মালিকের ইচ্ছাতে আমরা ওইখানে একটা রাত্রি ইনভেস্টিগেশন চালাতে চাই। তো যেহেতু মালিক পারমিশন দিচ্ছে বা মালিক চাইছে, সেক্ষেত্রে থানারও সেরকম কোনো অব্লিগেশন ছিল না, তো থানা ওখান থেকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু উনি আর আলাদা করে ওনার সোসাইটি থেকে কিছু পারমিশন নেননি। তো ওনারা 3 জন গেছিলেন, সৌরদীপ গেছিল ওদের সাথে, সঞ্জয় দা গেছিল আর উনি, আর তার সাথে ওনার যা মেশিনপত্র উনি যা যা ওনার কাছে ছিল ইকুইপমেন্টস গুলো, ওগুলো নিয়ে ওনারা একদিন সকালবেলা উঠে বেরিয়ে যায়। প্রথম ওরা গিয়ে বাওয়ালি রাজবাড়ি যেটা ছিল, তো ওইখানে ওরা ফার্স্ট মানে ওখানে ওরা চেক ইন করেছিল, সারাদিন ওখানে ছিল, খাওয়া দাওয়া করে। মাঝে একবার বাড়ির যে মালিক ছিল সে আসে, ওদেরকে বাড়িটাতে দিনের বেলা নিয়ে যায়। তো দিনের বেলা যখন ওরা গেছিল, দিনের বেলায় গিয়ে ওরা পুরো বাড়িটা ঘুরে দেখে। বাড়িটা যে বিশাল আকারের আমি বলবো না, বাড়িটা মোটামুটি মানে একটা দোতলা বাড়ি, এবার নিচে 3টে ঘর, ওপরে 3টে ঘর হলে যেরকম হবে, একদম সিম্পল দোতলা একটা বাড়ি। এবার ধরো ওই বাড়িটার মানে কি বলবো, মানে অনেকদিন ধরেই পড়ে আছে, একটু ভগ্ন প্রায়, একটুখানি অনেক জায়গায় ইল মেনটেন, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু বাড়িটাতে অ্যাজ সাচ দিনের বেলায় ঢুকে যে ওদের প্রচন্ড ভয় লেগেছে বা স্পুকি লেগেছে সেরকম কোনো ব্যাপার নয়। তো ওরা কি করেছিল, দেখলো যে ওখানে কারেন্টের কানেকশনও কিন্তু আছে, তো ইলেকট্রিকের যেহেতু কানেকশন করা আছে, তো বললো তাহলে তো রাতে কোনো অসুবিধা নেই, আলো তো জ্বলবে। তখন বলছে আর বলো না, এখানে জানো একটা কি প্রবলেম বাড়িটাতে না কিছুতেই ইলেকট্রিকের কানেকশন থাকে না, মানে যতবার করানো হয় ততবারই কিছু না কিছু প্রবলেম হয়, কেটে যায় এরকম। তো ওদের বারবার ওগুলোকে রিপেয়ার করতে হয়। বাড়িতে কোনো ইলেকট্রনিক ডিভাইস নাকি ওয়ার্ক করতো না, মানে যখন যারা ভাড়া থাকতো তারাও নাকি বলেছিল যে এরকম কোনো ইলেকট্রনিক ডিভাইসও পর্যন্ত ওই বাড়িটাতে কিন্তু ঠিকঠাক মতো কাজ করে না। হ্যাঁ, আর দুদিনেই নষ্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা ফার্স্ট ঢোকে দিনের বেলায়, একদম ওই মালিকের সাথে ঢুকেই ওরা কি করেছিল, ওদের কাছে কতগুলো ক্যামেরা ছিল, তো ওরা প্রত্যেকটা রুমে ক্যামেরা ফিট করে দেয় ওদের অ্যাঙ্গেল ওয়াইজ। আর মনিটর গুলোকে ওদের বাইরের দিকে একটা বড় ড্রয়িং রুম ছিল, তো ওই ড্রয়িং রুমে সেট করে ড্রয়িং রুমে মানে তোমার মনিটরস গুলো আর ভেতরে তোমার ক্যামেরাস গুলোকে পুরো বাড়িময় ওরা রেখে দিয়ে আসে। তো বলে যে আর কিছু কিছু টুকটাক কাজ আছে, যেমন পাউডারটা ছড়ানোর ব্যাপার আছে, কিন্তু বলো যে দিনের বেলায় ছড়াবো না, কারণ পরিত্যক্ত বাড়ি, বিড়াল কুকুর ঢুকতেই পারে, তো এমনিতে কুকুর বিড়ালের পায়ে ওটা ইয়ে হয়ে যেতে পারে, স্পয়েল হয়ে যাবে, কি দরকার নেই, আমরা রাত্রে এসে বাকি কাজ যা করার করবো, খালি ক্যামেরাগুলো ফিট করে মনিটরগুলো কানেক্ট করে ওরা গেল ঠিক মতো ড্রয়িং রুমে। তো এই কাজটা সেরে নিয়েছিল। তখন বাড়ির যে মালিক ছিল ওকে বলেছিল যে তুমি কি আসতে চাও আমাদের সাথে রাত্রেবেলা, তো উনি রাজি হননি। উনি বললেন না, আমি এরকম এমনিতে আমাকে কলকাতা ফিরতে হবে, আমার তাড়া আছে, আমি থাকতেও পারবো না, আর আমি যাবো না, মানে আমার ইন্টারেস্টও নেই অত রাত্রেবেলা, আমি এই বাড়িতে তোমাদের মতো এত সাহসী নই, তাহলে তো আমি নিজেই করে ফেলতাম, চলে যেতাম, থাকতাম গিয়ে, বাট আমি যাবো না, আমার মানে অসুবিধা আছে, আমি যাবো না। তো উনি এড়িয়ে গেছেন, উনি যাননি। তো ওরা 3 জনেই, সঞ্জয় দা, সৌরদীপ আর তোমার প্রদ্যুন্নদা, ওরা 3 জনে মিলে কি করে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তখন প্রায় 1টা বাজে ওরা বাওয়ালি রাজবাড়ি থেকে ওই বাড়িটার উদ্দেশ্যে রওনা দেয়। এবং বাড়িটাতে পৌঁছানোর পর প্রথম গাড়িটাকে বেশ খানিকটা ডিস্টেন্সে ওরা পার্ক করেছিল। আর আরেকটা জিনিস করেছিল, প্রদ্যুন্নদা না একটা সঙ্গে করে বড় রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছিল, যেটা না গাড়িটার মধ্যে মানে চারিদিকে দিয়ে গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য আর কি, গাড়িটার চারিদিকে ঘুরে কিছু একটা বলে টোলে উনি না গাড়িটার মধ্যে ওই রুদ্রাক্ষের মালাটা রেখে দিলেন। তো সবাই জিজ্ঞেস করছে যে এটা কেন করলে, তো তখন বলছে যে বিভিন্ন ইনভেস্টিগেশন কেসে আমরা ম্যাক্সিমাম যেটা দেখতে পাই যে ধরো ইনভেস্টিগেশন করে ওরা হয়তো বেরিয়ে চলে আসছে বা যখন পালিয়ে আসতে যাচ্ছে গাড়িটা আর স্টার্ট নিচ্ছে না, তো ওই জন্য নাকি এই নিয়মটা উনি কোথাও থেকে একটা শিখেছিলেন, যে গাড়িটাকে বা উনি দেখেছিলেন যে আগে ইনভেস্টিগেটররা যখন ঢোকে ভেতরে ইনভেস্টিগেট করতে, গাড়িটাকে কিন্তু ওরা বাইরে থেকে প্রোটেক্ট করে নেয়। অঙ্গনা লিখছে চন্দননগরে আছিস? হ্যাঁ, চন্দননগরে আছি, এসছি, কদিন আছি আপাতত। অনেকটা হয়ে গেল নাকি? মোটামুটি একটু স্টার্ট হয়েছে, শুনতে থাকো। আচ্ছা, তো ওটা গাড়িটাকে আগে ওরা প্রোটেক্ট করে নিল, প্রোটেক্ট করে নিয়ে এবার আস্তে আস্তে ওরা যাচ্ছে। ওদের কাছে টর্চ ফর্চ আছে, কিছু পাউডার বললাম যেরকম আছে, সাউন্ড ডিটেক্টর আছে। তো এবার যথারীতি ওরা ঢুকেছে, তখন প্রায় 1:30 বাজে। তো ঢুকেই ওরা দেখছে যে কানেকশন আছে, মোটামুটি কারেন্ট ছিল, কোনো অসুবিধা হয়নি, লাইট ফাইট জেলে পুরো ঘরে। ওরা কি করলো, ওই পাউডারটাকে প্রদ্যুন্নদা কি করলো, ওই একদম করিডোর বরাবর লম্বা টানা
ছড়িয়ে দিল, ঠিক আছে। একতলাতেই ওরা মেনলি এক্সপেরিমেন্টটা করেছিল, বললো দোতলাটা আমরা খুব একটা ঘাঁটাইওনি, দোতলার উপর আমরা উঠিওনি, ঠিক আছে দিদি, কেননা দোতলাটার অবস্থা দেখছিলাম আরোই সঙ্গীন, আর দোতলাটা মানে সেই ঝুল টুল পড়ে একাকার অবস্থা, মানে একতলাটা বোধহয় তবু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন হয়তো উনি, দোতলাতে বোধহয় কেউ উঠতেও চায় না, পরিষ্কারও করে না নাকি জানি না, তো দোতলার দিকে আমরা ঘাঁটাতেই যাইনি, আমরা সিঁড়ি দিয়ে যে উঠে ওপরে যাবো, আমরা একতলাতেই পুরো এক্সপেরিমেন্টটা করেছি। তো একতলাতেই ওরকম পাউডার টাউডার ছড়িয়ে ওরা ওই যে বললাম বাইরের ড্রয়িং রুমে মনিটর সেট করেছিল, তো ওখানে ওরা বসে আছে। তো প্রদ্যুম্নদা বলে তোমাদের যার কাছে যা ইলেকট্রনিক গ্যাজেটস আছে সেগুলো সব অফ করে দাও, মোবাইল ফোন টোন ওরা সব অফ করে দেয়, দিয়ে এবার ওরা ওয়েট করছে। তো মোটামুটি প্রথম প্রহর ভালোই কেটে যাচ্ছে, কোনো উদ্বিগ্নতা নেই, কোনো সমস্যা নেই, বাড়ির মধ্যে একদম চারিদিক নিস্তব্ধ, কারণ পুরো একটা খোলা মাঠ চারিদিকে, তার মধ্যে ওরকম প্রকাণ্ড বাড়িটা দাঁড়িয়ে রয়েছে, খাঁ খাঁ করছে। এবার ওরা তিনজনে বসে আছে, করতে করতে তখন বাজে 2:30 মতো, হঠাৎ করে কি হলো, লাইটস অফ হয়ে গেল, মানে কারেন্টটা চলে গেল। এইবার যখন কারেন্টটা চলে গেছে স্বাভাবিকভাবেই বেশ ভয় লেগেছে ওদের, তো ওদের কাছে ওই ছোট টর্চ লাইট টাইপের বা ওই যেগুলো হয় না কি ফিফো না কি বলে ওই রকম টাইপের একটা লাইট ছিল, তো ওটা জ্বালিয়ে ওরা আবার বসে রয়েছে, যে যদি কিছু হয় একটা এক্সপেকটেশন নেই। এবার সেরকম মনিটরগুলো যতক্ষণ কারেন্ট চলছিল ততক্ষণ চলছিল, দেখছিল সেরকম কোনো রেসপন্স পাচ্ছেন না, কিন্তু কোনো কিছুই ওরা প্রথমটা বুঝতে পারেনি। আস্তে আস্তে যখন ওরা একটু হয়তো সবার চোখ লেগে যাচ্ছে বা অনেকক্ষণ বসে থাকতে থাকতে যখন ঝিমুনি আসছে, এইবার ওরা শুনতে পেতে থাকে যে বাইরে থেকে মানে করিডোরের দিক থেকে বা ভেতরের দিকের ঘরগুলো থেকে আস্তে আস্তে কলহের আওয়াজ আসছে। মানে মনে হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে, মানে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা যদি অসম্ভব জোরে ঝগড়া করে, মারামারি করে, লিটারালি মানে চিৎকার চেঁচামেচি হচ্ছে কিছু একটা ইস্যু নিয়ে, তো সেই রকম এক্সাক্ট কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে প্রচন্ড চিৎকার চেঁচামেচি, দুজনে ঝগড়া করছে, তার সাথে বাসনপত্র ভাঙচুর, মানে হয়তো রান্নাঘর থেকে হয় না, মানে মহিলারা হয়তো রেগে গেলে একটা থালা বাটি ছুঁড়ে দিল, ওরম টাইপের যেন ঝনঝন করে একটা বাসন পড়লো এরকম। আর সেই মোমেন্টে ওরা ওই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ডিটেক্টর যেটা ছিল সেইটার যে মিটারটা ওটা দেখছে প্রচন্ড আপ ডাউন করতে স্টার্ট করে। তখন কিন্তু ওদের কারেন্ট চলে গেছে, মনিটরস গুলো সব অফ হয়ে গেছে, এমনকি ওদের নিজস্ব পার্সোনাল সমস্ত গ্যাজেটস অফ করা আছে। তো তখন ওই মিটার ওয়েভটা রান করার কথা কিন্তু নয়, কারণ ওখানে পুরো সমস্ত ইলেকট্রিক সেই সময় নেই, বাট ওই তখন গিয়ে তার আগে পর্যন্ত যতক্ষণ সবগুলো অন ছিল ততক্ষণও পর্যন্ত কিন্তু ওই মিটারটা নড়চড় করেনি। বাট যেই ওই আওয়াজটা শুরু হলো সঙ্গে সঙ্গে ওই ইএমএফ যে তোমার মিটারটা, ওই মিটারটা আস্তে আস্তে প্রচন্ড স্পিডে আপ ডাউন করতে স্টার্ট করলো। এবার যখন প্রচন্ড মুভ করছে, রীতিমতো সৌরত্ব তখন বলছে আমার ভীষণ ভয় লেগেছে, প্রদ্যুম্নদা বলছে ভয় পেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমরা ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে পারবো না, তোমরা সবাই একটুখানি বুকে বল রাখো, কিচ্ছু হবে না, আমি আছি এবং আমি প্রত্যেককে প্রোটেকশন দিয়েই তো এনেছি। উনি বোধহয় আসার আগে না সবাইকে কিছু প্রোটেকশন দিয়ে দিয়েছিলেন, তাবিজ ফাবিজ উনি পরিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। তো বলছে কোনো অসুবিধা নেই, তোমরা জাস্ট শান্ত থাকো, চিৎকার চেঁচামেচি করবে বা ভয় পেয়ে গেছি সেটা যেন না বুঝতে পারে কেউ, এরকম করবে না, তোমরা শান্ত থাকো বলে প্রদ্যুম্নদাই পুরো কেসটা হ্যান্ডেল করছে। এবার ওরা সাউন্ড ডিটেক্টরটা নিয়ে প্রদ্যুম্নদা বলছে যে আগে আগে এসো, মানে যে কাজটা আমি আগের গল্পের ক্ষেত্রে বলেওছিলাম যে গৌরব তিওয়ারি যেটা করতো আর কি, যে ও কিন্তু এরকম আওয়াজ টাওয়াজ যেদিকে শুনতে পেত ওই দিকে উদ্দেশ্য করে আরো ওই রকম সাউন্ড ডিটেক্টর নিয়ে না এগিয়ে চলতো আর কি, ঠিক আছে, যে কেউ আছে আমরা এরকম প্রচুর, মানে ওদের ইনভেস্টিগেশন প্রসিডিওরের প্যাটার্নটাই এরকম। তো ঠিক ওই প্যাটার্নেই প্রদ্যুম্নদা যেহেতু ওর কাছেই ট্রেনিং নেওয়া, তো উনিও ওইভাবে এগিয়ে চলেছেন, তো ওইভাবে এগোচ্ছে, দিয়ে কেউ আছে করতে করতে যত এগিয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে করিডোরে বেরিয়ে দেখছে কি যে ওই পাউডারটা যেখানে ফেলা ছিল পাউডারের ওপরে 3টে করে নখরযুক্ত একটি পায়ের মানে অদ্ভুত রকমের ছাপ। ওটা দেখে না প্রদ্যুম্নদা ফার্স্ট রিয়াক্ট করে ও মাই গড, এই জন্য প্রদ্যুম্নদা এটাতে ও মাই গড রিয়াক্ট করেছিল, যে প্রদ্যুম্নদা তখন ফার্স্ট টাইম বলে যে এটা কিন্তু খুব স্বাভাবিক কিছু নয়, এটা কিন্তু খুব পৈশাচিক কিছু, একটা ডেমনিক এন্টিটি এখানে রয়েছে। এবার এই পায়ের ছাপের অ্যানালিসিসটা উনি শিখেছিলেন, মানে উনি এটা বুঝতে পেরেছিলেন, সৌরদীপ আর সঞ্জয়ের মাথায় ঢোকেনি, বাট উনি এই পায়ের ছাপটা দেখে বলেছিলেন যে
এখানে একটা অত্যন্ত পাওয়ারফুল ডেমনিক এন্টিটি কিছু প্রেজেন্স রয়েছে, কারণ না হলে এই পায়ের ছাপটা পড়ে না, তাহলে নর্মাল এমনি পায়ের ছাপ পড়তো যদি এটা একটা নর্মাল সোল হতো। তো যে কারণে এই সোলটা বহুদিন যাবত এখানে থাকতে থাকতে একটা প্রচন্ড ডেমনিক এন্টিটিতে পরিণত হয়েছে এবং এটা খুবই হার্মফুল মেবি ফর আস। তো বলছে তাহলে কি করবো, আমরা বেরিয়ে যাব? তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু সময় দেখি। এবার উনি আস্তে আস্তে এগোচ্ছেন আর সমানে বলছে কেউ আছে, কেউ আছে। এবার ওই যে সাউন্ড ডিটেক্টরটা, ওটা নাকি এক্সটার্নাল হেল্প প্রোভাইড করে, যদি কোনো এন্টিটি প্রেজেন্ট থাকে তাহলে সে নাকি ইনভেস্টিগেটরদের সাথে কানেক্ট করতে পারে। তো ওখান থেকে একটা বিকট আওয়াজ ওরা শোনে। এবার এটা না খুব নর্মাল আওয়াজটা শোনা যায় না, ডিটেক্টরে যে আওয়াজটা হয় সেটা লাইক তোমাকে বুঝতে হবে যে ওরা কি বলছে। ওটা প্রদ্যুম্নদা বুঝতে পারে যে কথাটা বলছে গেট আউট, কিন্তু সেটাকে তোমাকে গেট আউট করে মানুষের মতন কিন্তু শোনাবে না কথাটার মধ্যে একটা অদ্ভুত জড়তা থাকবে, কথাটার মধ্যে একটা অদ্ভুত মানে এমন একটা আওয়াজ যেটা তুমি চট করে বুঝতে পারবে না, তোমাকে গড় করে বুঝতে হবে যে কি বলতে চাইছে। ওরকম একটা ভারী আওয়াজ ওই সাউন্ড ডিটেক্টরটা থেকে বেরিয়ে আসে, get out like this। এবার আমি কিন্তু পুরো জিনিসটা যেটা আমাকে ওরা গল্প বলেছে আমি সেটাই বলছি, আমি নিজে ইনভেস্টিগেশন করিনি, তাই সত্যি মিথ্যে মানা না মানা তোমাদের ওপর, গল্প শোনার জন্য এনজয় করতে থাকো, শুনতে থাকো। ওকে, তো এইবার যথারীতি ওরকম একটা আওয়াজ আসছে। এবার তখন অলরেডি দরদর করে সৌরদীপ বলছে আমি তো মানে মনে হচ্ছে ওখান থেকে ছুটে পালাই, কিন্তু এটাও ভয় লাগছে যে প্রদ্যুম্নদা যদি না যায়, ওই আমার ভরসা, ওর ভরসা এখানে এসছি, ও না গেলে আমি একা একা পুরো বেরিয়ে চলে যাব, তারপরে আমাকে বাইরে গিয়ে ভূত ধরলে আমি কি করব। এবার আমি খালি বলছি দাদা আমি আর পারছি না নিতে, তুমি চলো। ও সেই কিছুতেই যাবে না, ও বলছে আরেকটু দাঁড়া। ও তো ইন্টারেস্ট পেয়েছে, ও তো অ্যাকচুয়ালি নিজে চায় এটা করতে। তো এবার ও বলছে আরেকটু দাঁড়া, করতে করতে বলছে ওই ফ্লোরটার যে লাস্ট রুমটা, সেই লাস্ট রুমটা থেকে না এরকম দরজাটাতে দাম 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 আওয়াজ স্টার্ট হয়েছে। ওই ঘরে কিন্তু কেউ ছিল না, ঠিক আছে, ওরা এসেও দেখে নিয়েছে যে পুরো বাড়ি ফাঁকা, কেউ নেই, কোথাও কিছু নেই। আর ওটা কোনো কুকুর বিড়াল ওইভাবে কেউ দরজা ধাক্কাতে পারে না, পুরো দরজাটা না দাম 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 করে কেউ পিটছে। এবার এরা তো যেতে চাইছে না, সঞ্জয় দা সৌরদীপ বলছে না যাবো না ওদিকে, তুমি চলো। আর প্রদ্যুম্নদা ছাড়বে না, বলে জাস্ট একবার দেখবো। এবার ওরা নাকি তিনজনে রীতিমতো আস্তে আস্তে পা ফেলে লাইন করে গেছে, মানে তিনজনে পরপর গেছে, গিয়ে যে দরজাটাতে এরকম দাম 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 আওয়াজ হচ্ছিল, দরজাটা খোলাই ছিল রুমটার, দাম দাম আওয়াজ হচ্ছিল যে ঘরটা থেকে, ওই ঘরটার মানে জানলাটা আগে পড়ছে, তারপরে তোমার দরজাটা, তো দরজাটা খানি যেন মনে হচ্ছে কেউ পেটাচ্ছে। ওরা জানলা দিয়ে একবার জাস্ট টর্চের আলোটা ফেলতেই তিনজনে আটকে চিৎকার করে ওঠে। ওরা দেখতে পায় পুরো চোখ জিভ বেরিয়ে এসেছে, একটা হ্যাঙ্গিং বডি, একটা মহিলার বডি ওপর থেকে ঝুলছে। ওটা দেখার পর প্রদ্যুম্নদা বলছে বেরো, আর এক মুহূর্ত থাকবো না, বলছে ইকুইপমেন্টস বলতে থাক, ওগুলো পরে থাক, আমরা কালকে কালেক্ট করবো, এখন চল বেরো বলে, মানে ওরা ওখান থেকে পড়ে কি মরি করে তিনজনের হাতটাকে শক্ত করে ধরে একদম দেদার দৌড় লাগিয়েছে পেছন ফিরে। তো ওখান থেকে পুরো দৌড়াতে সোজা বাড়ির বাইরে বেরিয়ে এসে একদম যে যার গাড়িতে উঠে, মানে গাড়িটা কোনো মতে স্টার্ট দিয়ে ওরা বাওয়ালি রাজবাড়িতে ফিরতে পারলে বাঁচে। তো ওদের বলা ছিল ওই বাওয়ালি রাজবাড়িতে যে আমরা কিন্তু মাঝরাতের মধ্যেই ফিরে আসতে পারি। তো যখন ওরা ফিরে আসে ওখানে তখন প্রায় 3:30 বাজে। তো মোটামুটি এই ঘটনাগুলো ওই আধ ঘন্টা 40 মিনিট ওদের এই পুরো ধারাবাহিকভাবে এই ধরনের অভিজ্ঞতাটা হয়েছে সঞ্চার। তো তারপর ওরা ফিরে আসে, তো ফিরে আসার পর বলছে যে এটা জানিস কি হলো, বলছে কি হলো, বলছে এটাকে আমরা বলি রেসিডুয়াল হন্টিং। এই রেসিডুয়াল হন্টিংটা কি বলতো, আমাদের অ্যাটমসফিয়ারে ইথার একটা সাবস্টেন্স থাকে, তো এই ইথার যেটা, সেটা আমরা যেমন ক্যামেরাতে যেরকম কোনো একটা দৃশ্যবন্দি করি, সেরকম আমাদের সার্কাম
সার্কামস্ট্যান্সেসে আমাদের যা যা ঘটছে, এই ইথার যে প্রপার্টিটা থাকে এটা কি করে, এই সাবস্টেন্সটার মধ্যে ক্যাপচারিং ক্যাপাসিটি থাকে এবং এটা কিন্তু প্রত্যেকটা ঘটনাকে ক্যাপচার করতে থাকে। এবার যখন কোনো একটা নেগেটিভ এন্টিটি প্রেজেন্ট থাকে কোনো একটা অ্যাটমসফিয়ারে, তখন সেই জিনিসটা ওই পুরো জিনিসটাকে ফ্ল্যাশব্যাক করতে পারে। সাপোজ আমি কি মিন করতে চাইছি, আমি এখানে বসে গল্প বলছি, আজকে তোমরা গল্প শুনছো, এখানে আমার ফোনটা রাখা রয়েছে, আজ থেকে ধরে নাও 60-70 বছর পর যখন আমি আর বেঁচে নেই, ঠিক আছে, আমি তখন মরে গেছি, কিন্তু আমার সোলটা সাপোজ এখানে রয়েছে, ওকে, আমার সোলটা হয়তো এখানে এই বাড়িতে এখানে বিচরণ করছে, কিন্তু আমি তখন আর বেঁচে নেই। এবার ধরো এখানে এই রুমে অন্য কেউ আছে, সাপোজ আমার ছেলের বউ আছে, ঠিক আছে, আমার ছেলের বউ হঠাৎ করে ঢুকে ওর ঘরের মধ্যে মনে হলো কি যে এখানে একজন কেউ মহিলা বসে রয়েছে এবং সে এখানে বসে বসে কি একটা যেন বলছে। তো এই যে ঘটনাটা ঘটলো আমার ছেলের বউয়ের সাথে, এটা হলো তোমার রেসিডুয়াল হন্টিং। মানে কি হলো, আমার সোলটা এখানে যেহেতু প্রেজেন্ট আছে, আমার সোলটা এই যে প্রিভিয়াস যে ডেটাটা মানে ক্যাপচার করা ছিল অ্যাটমসফিয়ারে, সেটার একটা ফ্ল্যাশব্যাক ওই জীবিত মানুষটাকে দেখাতে পারলো। তো এই যে এই প্রসিডিওরটা, এটা কিন্তু কোনো একটা হাদ তাক বলতে পারো সায়েন্টিফিক, এবং ইথার এই কম্পোনেন্টটা কিন্তু হেল্প করে এই ক্যাপচারিংটার জন্য। তো উনি তখন বললেন যে আমাদের সাথে এটাই ঘটেছে। অ্যাকচুয়ালি ওখানে যে কোনো বডি সেই মুহূর্তে হ্যাং বা ভূত হ্যাংড হয়ে দেখাচ্ছে তা তো নয়, তার মানে কোনো একটা সময় ওই বাড়িতে ওই ঘরটাতে কেউ একটা হ্যাংড হয়েছিল এবং সেই জিনিসটাই, সেই এন্টিটিটা ওখানে প্রেজেন্ট আছে বলে আমাদেরকে ওই ফ্ল্যাশব্যাকটা দেখালো। তো বললো আমাদের এত বুঝতে তখন আর ভালো লাগছে না, আমরা তখন পুরো বিধ্বস্ত, আমাদের তখন মনে হয়েছে যে মানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর এইরকম কোনো এক্সপেরিমেন্ট আমি চাই না করতে, আমি যাবো না কোনোদিন, মানে অসম্ভব ভয় লেগেছে ওদের সেদিনকে। তো তখন উনি বললেন যে ঠিক আছে এখন আমরা শুয়ে পড়ি, ওরা প্রোটেকশনস গুলো যা যা করতে হয়, আবার ওরা নাকি সবাই এসে নুন জলে স্নান করে, লবণ জলে স্নান করলে নাকি যদি কোনো খারাপ জিনিস এসেও থাকে সাথে, সেটা নাকি শুদ্ধিকরণ হয়ে যায়। তো ওরা সব ওই অত রাত্রে এসে লবণ জলে স্নান টান করে পরদিন সকালবেলা আবার ওরা থানাতে যায়, ওই বাড়ির মালিকও আসে এবং সেদিনকে বলে যে আমি কনফার্ম করছি যে এই বাড়িটা এই অবস্থাতে কিন্তু ব্যবহারযোগ্য নয়, এই বাড়িটাতে আপনারা কেউ মানে এইভাবে আপনি কাউকে ভাড়াও দেবেন না, আর কাউকে আপনি ওখানে এইভাবে যে বলছেন গেস্ট হাউস করবেন বা কিছু, সেটাও করে কোনো লাভ নেই, কারণ ওখানে কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটবে। কারণ যে জিনিসটা ওখানে আছে সেটা খুব সাধারণ কিছু না, পায়ের ছাপ অনুধাবন করে আমি যেটা বুঝেছি ওটা নরপিশাচে পরিণত হয়েছে। কিন্তু এখানকার ব্যাকগ্রাউন্ডটা বলতে পারেন? তো তখন ওরা বলছে, মানে ওই মালিক যে বলছে আমি যতদূর শুনেছি যে আমি তো পরবর্তীতে ভাড়া দিয়েছিলাম, তাদের সাথে তো আনসার্টেন ঘটনা ঘটেছে, ছেড়ে দাও, কিন্তু তার আগে এই বাড়িটা যখন আমি কিনি তার আগে যে ঘটনাটা আমি শুনেছিলাম যে এই বাড়িটা নাকি যে বিক্রি করেছে সে হচ্ছে ভাগ্নে হয় সম্পর্কে, মানে এক মালিক যে ছিল সে হচ্ছে মামা, এবং মামার কোনো অফস্প্রিং কেউ ছিল না বলে তার জন্য ভাগ্নেই আর কি এই প্রপার্টিটা ওনাকে নমিনি করা ছিল, তো ওই পেয়েছে, ও তো থাকবে না তাই বিক্রি করে দিয়েছে। তো ওই মামা মামি নাকি সম্পর্ক একদম ভালো ছিল না, মানে মামি প্রচন্ড সন্দেহপ্রবণ ছিলেন এবং মামা সব বিশাল বড় বিজনেসম্যান ছিলেন, ওনার প্রচুর জায়গায় প্রচুর জমি সম্পত্তি ছিল, কিন্তু ওনাদের কোনো ছেলে মেয়ে নেই, কি করবে, মানে এই ভাগ্নেকে ভীষণ ভালোবাসতো, মানে সবই মানে মোটামুটি এই ভাগ্নের নামেই করা রয়েছে। তো ওই মামির সাথে মামার প্রচন্ড অশান্তি হতো, মামি কিছুতেই মানে কি বলতো সবসময় একটা সন্দেহবাতিক ব্যাপার, যে এই কোনো একটা কনফারেন্সে যাচ্ছে না, তুমি কনফারেন্সে ছিলে না, অন্য কোথাও ছিলে, অন্য কিছু করছিলে, মানে যেহেতু উনি সন্তান জন্ম দিতে পারছিলেন না সেই জন্য কোথাও একটা ইনফেরিটি কমপ্লেক্স মেবি উনার হয়েছিল, এবং ওনার সবসময় একটা ভেতরে একটা ধারণা তৈরি হয়েছিল যে মামা বোধহয় বাইরে কিছু করে বেড়াচ্ছে। তো সেই কারণে মানে মামি একদিন ওই রকম ভাবেই ওই যে রুমটা ওরা মেনশন করেছিল ওই রুমটাতেই নাকি ওই মামিটা সুইসাইড কমিট করেছিল, এবং রোজ নাকি ওনাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকতো। তো তখন না সৌরদীপ বলছে আমার তখন হার্টবিট দ্বিগুণ হয়ে গেছে। তাহলে দেখো আমরা তো জানতাম না এত কিছু, আমরা কিন্তু না জেনেই আমাদেরকে কিন্তু উনি কিছু বলেননি আগে থেকে, বলেছিলেন ভাই এরকম নানান রকমের লোকজন নাকি বলে ওই ঘর থেকে আওয়াজ টাওয়াজ আসে, তো তোরা একটু ইনভেস্টিগেট করে দেখ না যে জিনিসটা কি, আমি কি করবো এই বাড়িটা নিয়ে, ফার্দার কি এটাকে কমার্শিয়ালি প্রসিড করবো কি করবো একটু দেখে দে। তো সেই কারণে আমাদের যাওয়া, উনি আমাদের এত ডিটেলিং কিছুই
কিছুই করেননি। তো তখন ওরা বলছে যে তাহলে এবার রিলেট করতে পারলো যে আগের দিন রাত্রেবেলা ওরা ফার্স্ট শুনেছে ওরকম প্রচন্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ চলছে, যেন মনে হচ্ছে মারামারি লাঠালাঠি চলছে সব কোনো দুজনের মধ্যে, আর তার পরক্ষণেই আবার তারা দেখতে পায় যে ওরকম একটা হ্যাঙ্গিং বডি। তো বুঝতে পারে যে ওই জিনিসটারই একটা রেসিডুয়াল হন্টিং প্রসিডিওর ওদের সাথে ঘটেছিল এবং ওরা ওটার ফ্ল্যাশব্যাক দেখেছিল, ঠিক আছে। তো এরপর উনি বলেন যে মানে ওই চলো আমাকে কালেক্ট করতে হবে, কারণ ওই যে ইকুইপমেন্টস গুলো সব আমার নিজস্ব না, ওগুলো সোসাইটির। তো উনি আবার যান দিনের আলোতেও। পরের দিন এবার ওই বাড়িটাতে ঢুকতে ভয় লাগছে, কারণ আগের দিন অতটা সকালবেলা ঢুকতে কোনো রকম কিছু মনে হয়নি, ওরা ক্যাজুয়ালি ঢুকে গেছিল। কিন্তু পরের দিন আগের দিন রাত্রেবেলা ওরকম এক্সপেরিমেন্ট করার পর এবার যেন মনে হচ্ছে যে পুরো জবুথবু লাগছে। যাই হোক, তো ফাইনালি ওরা ঢুকে সব নিজেদের ইকুইপমেন্টস গুলো কালেক্ট করে এবং ওগুলোকে সমস্ত নিয়ে টিয়ে বললো যে এই বাড়িটা কিন্তু পুরো ভেঙে ফেল, দরকার হলে ভেঙে ফেলে পুরো একদম ভিত থেকে ভিত পুজো দিয়ে নতুন করে পুরো জায়গাটা বাঁধিয়ে একদম রিফ্রেশড করে পুরো আবার নতুন একটা বিল্ডিং তুলে যদি তুই কিছু করতে পারিস তো কর, সেটা কোনো তান্ত্রিক বা কোনো পুরোহিত টুরোহিতকে দেখিয়ে নে, তারা তো এইসব বিধান টিধান দিতে পারবেন যে কি করলে কি হবে, সে বিধান তো আর আমি দিতে পারবো না। তো একবার দেখিয়ে নে, যদি তাতে কিছু হয়তো হবে, আর যদি দেখিস যে একেবারেই পসিবল না তাহলে এই বাড়িটাকে এর হালে ছেড়ে দে, কারণ এই বাড়িটাতে আমার মনে হয় কারোর জন্য এই বাড়িটা সিকিউর নয়, মানে এই বাড়িতে ঢুকলে কিছু না কিছু অঘটন তো ডেফিনেটলি ঘটবে। তো তারপরে থানা থেকেও বলে যে হ্যাঁ আমি এই জন্যেই, মানে যেহেতু পুরো গ্রাম এই বাড়িটাতে একটা মানে উত্তপ্ত হয়ে রয়েছে, সবাই ভয় পায়, আমিও কিন্তু ওনাকে এটাকে কমার্শিয়ালি ইউজ করার পারমিশন দিতে পারিনি, কেননা আমি এগুলো যতই বিশ্বাস না করি কিন্তু এই বাড়িটা টোটালি হন্টেড। এখানে যদি কেউ এসে থাকলো তারপরে বারবার টুরিস্টরা আসবে যাবে, কারোর সাথে কোনো বিপদ ঘটে গেলে তার দায় কে নেবে। তো যাই হোক, তারপরে নাকি ওই ভদ্রলোক পুরো ওর কথা অনুযায়ী বাড়িটা পুরো ভেঙে টেঙে ফেলে আবার নতুন বিল্ডিং কনস্ট্রাক্ট করিয়েছিলেন। তারপরে কি করেছিলেন সৌরদীপ বলল, তারপর অনেকদিন হয়ে গেছে আমিও আর ফলো আপ করিনি ম্যাটারটা, আমি পরে আর কখনো জিজ্ঞাসা করিনি। তো মাঝে কথা হয়েছিল, তখন বলেছিল হ্যাঁ ও ভেঙে আবার রিকনস্ট্রাক্ট করিয়েছে। এখন রিকনস্ট্রাক্ট করার পর আপাতত ওখানটাকে ও কমার্শিয়ালি ইউজ করছে বা কেউ ভাড়া আছে, এখনো সেই রকম আগের মতো প্রবলেম হয় কি হয় না সেই ডিটেলস গুলো বললো আমি অতটা দিদি তারপরে আর জানি না, কারণ এটা তো বেশ কিছু বছর আগের ঘটনা। তো ওই যে আমি চলে এসেছি রাম রাম, আমি আর ওই ঘটনা ওই লোকজন কারোর ব্যাপারে কোনো প্রশ্ন করি না। আমি তখনই ঠিক করে নিয়েছি যে আমি এর মধ্যে তো আর কোনোদিন জড়াবো না। মানে প্রদ্যুন্নদার এরকম আরো অনেক এক্সপেরিমেন্ট আছে, আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমি শেয়ার করতে পারি, কিন্তু সৌরভ বলছে আমি ওই জীবনে ফার্স্ট টাইম, ওই আমার লাস্ট, আমি নিজে প্রত্যক্ষ করেছি বা আমি নিজে গিয়ে ফিল করেছি, এরকম আর কোনো ঘটনা নেই। আমি মানে বিধ্বস্ত হয়ে গেছিলাম ওই রাতটাতে। তো কিন্তু তারপরে এমনি যে চলে আসার পর কোনো হ্যাংওভার বা তারপর কোনো কনসিকুয়েন্স ফেস করেছিল সেরকম কিন্তু কিছু নয়, ওই চলে আসার পর কিন্তু এভরিথিং ওয়াজ ফাইন। এবং সঞ্জয় এবং ও দুজনেই, তবে ওদের একটা সেই রাতে মারাত্মক অভিজ্ঞতা হয়েছিল আর কি। তো দারুণ একটা সাংঘাতিক ঘটনা, একটা অভিজ্ঞতা যেটা সৌরদীপের সাথে ঘটেছিল এবং সঞ্জয় আর প্রদ্যুন্নদার সাথে ছিল। তো এরকম যদি প্যারানরমাল ইনভেস্টিগেশনের গল্প তোমরা আরো শুনতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের জন্য আরো গৌরব তিওয়ারির টিম মেম্বার হিসেবে অনেকেই কাজ করে, অনেকেই কাজ করতেন বা অনেকেই আছে আমাকে যারা রেগুলার ভিউয়ার, তারা আমাকে শোনে, আমি এর আগেও শেয়ার করেছি, তো তাদের কাছ থেকে আমি আরো ঘটনা কালেক্ট করে তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, ভয়ঙ্কর ঘটনা লিখছে পৌশালী চ্যাটার্জি, পিশাচকে এত সহজে যাবে? ফার্দার স্টোরিটা জানতে পারলে ভালো হতো। ঠিক আছে, আমি সৌরদীপকে একবার বলবো যে বাড়িটার স্টেটাসটাকে অন্তত তুই জান যে কি এখন কেউ থাকে কি থাকে না, বা শুনেছিল রিকনস্ট্রাক্ট করেছে, তারপরে আর ওরা অতটা জানে না আর কি। তো আমি জানতে পারলে তোমাদেরকেও আমি ফিডব্যাক দেবো, ঠিক আছে। আচ্ছা, বাপরে বাপ ভয়ঙ্কর ঘটনা, দারুণ লাগলো লিখছে তাতাই ব্যানার্জি। আচ্ছা, আজ ইউটিউবে আসবে তুমি তৃষা? হ্যাঁ অবশ্যই যাব। আর ইউটিউবে আজকে থাকছে একটা অসম্ভব ভয়ের বাগান বাড়ির ঘটনা, সে আর এক মারাত্মক ইনসিডেন্ট। মানে ওই ইনসিডেন্টটা আমি বলছি শোনার পর রাত্রেবেলা আজকে কেউ ঘুমোতে পারবে না, এতটাই ভয়ানক একটা ইনসিডেন্ট। আমি আসছি, মানে এইরকম মর্মান্তিক পরিণতি, এরকম মর্মান্তিক মৃত্যুলীলা যে কোনো বাড়িতে চলতে পারে, মানে এগুলো শুনলে না রাত্রেবেলার ঘুম উড়ে যায়। আচ্ছা, অদ্ভুত মুভি ছেড়ে তোমার কাছে চলে এসেছি। ও
মাই প্লেজার। ওকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। ওকে, ঠিক আছে, তো এটা ছিল আমার আজকের ফার্স্ট স্টোরিটা। এবার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ইনসিডেন্ট খুবই ইন্টারেস্টিং লাগে। ওকে, ঠিক আছে, দুর্গা মুখার্জি লিখছে, আমি আবার তোমাদের জন্য নিত্য নতুন অন্য অন্য ঘটনা কালেক্ট করব আর নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব। তবে হ্যাঁ, কি বলতো, মানে আমাকে কেউ ভুলভাবে নিও না, বা আমি কাউকে ছোট করে না করেই বলছি, কখনো কখনো আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেটররা কখনো এতটাই বেশি বেশি করে সবটা বলে, মানে সেটা আমি ঠিক নিজেই হজম করতে পারি না। তো এরকম অনেক ঘটনা আমি নিজে শুনেছি, কিন্তু অনেস্টলি বলছি আমি শেয়ার করিনি, কারণ আমার নিজেরই মনে হয়নি যে এটার কোনো জাস্টিফিকেশন আছে। মানে একটা ঘটনা আমাকে একজন ইনভেস্টিগেটরই পাঠিয়েছিল এবং তার কাছ থেকে আমি শুনেছিলাম যে সে বলছে একটা বিয়ের মণ্ডপ পুড়ে গেছিল, কোনো সময় একটা বিয়ে বাড়ি চলছে, সেই বিয়ে বাড়িতে বিয়ের মণ্ডপটা পুড়ে গেছে। এবার পুড়ে যাওয়ার পরে তারপরে নাকি ওইখানটা একদম মানে ওই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে, মানে পুরো বিয়ে বাড়িটা পুড়ে গেছে, প্লাস তোমার বিয়ে বাড়িতে যে কজন ছিল ম্যাক্সিমাম লোকই মারা গেছিল। এবার ওরা যখন পরে ইনভেস্টিগেশন করতে গেছে, ওরা নাকি ক্যামেরাতে পরিষ্কার দেখতে পাচ্ছে যে দুলা দুলান বসে আছে, তাদের বিয়ে চলছে, তারপরে মনে হলো যে জ্বলন্ত অগ্নিপিণ্ড ঝাঁপিয়ে পড়লো। তো ওগুলো আমার কোনো একটু বানাওয়াট লেগেছে, মানে এতটাও কি থরি কখনো ভূত ওরকম ভাবে দেখা দেয়। মানে আজকে যেটা বললাম দেখো, তবু এটার পেছনে একটা ও যেমন আমাকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন দিয়ে বলেছে যে এই কারণে এই জিনিসটা ঘটছিল, বা ওরা কিন্তু নিজেরাও যখন ইনভেস্টিগেট করে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করার চেষ্টা করে যে এইটার কারণে এই জিনিসটা ঘটেছে। বাট ওই রকম এক একটা গল্প আসে যেগুলো মনে হয় প্রচন্ড বানানো, তো সেগুলো আমি নিজেই শেয়ার করতে পারি না, মানে আমার নিজেরই অতটা ভালো লাগে না। আচ্ছা, তো যাই হোক, দিদি আজকে বাড়ি ছেড়ে পালাতে হবে মনে হয়, সবই বাড়ির ঘটনা। না না, বাড়ি ছেড়ে কেন পালাবে, তোমার বাড়িতে তার ভূত নেই। আচ্ছা দিদি, তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, শাড়িটা দেখেছিস? শাড়িটা তো এখন জয়েন করেছি, সেই দেখ শাড়িটা জাস্ট দেখ, দেখেছিস? যারা যারা মনে করছে অষ্টমী স্পেশাল, এই শাড়িটা কিন্তু একটা মাস্ট বাই প্রোডাক্ট, দারুণ সুন্দর শাড়িটা। দেখো, সৌমি পাঠিয়েছে এটা আমাকে সুরাট থেকে, অ্যান্ড এক্সক্লুসিভ একটা শাড়ি। যারা যারা মনে করছে এবার পুজোতে নেবে অষ্টমী স্পেশাল একটা শাড়ি, তারা নিয়ে ভালো। এবং যারা যারা আমাকে সবসময় বলে যাচ্ছে যে দিদি পুজোর এত আনন্দ কিসে, তাদেরকে বলি পুজো মানেই শুধু আনন্দ, শুধুই মজা, শুধুই ফুচকা খাওয়া, শুধুই ঘোরা নয়। পুজোর একটা মাহাত্ম্য আছে, দেবী একটা বার বছরে আসেন। পুজো মানেই কি শুধু প্যান্ডেল হপিং আর ফুচকা খাওয়া, যে তোমরা শুধুই লিখছো দুর্গাপুজো করবো না, আনন্দ করবো না? আনন্দ করাটাই দুর্গাপুজোর একমাত্র উদ্দেশ্য নয়। দুর্গাপুজো মার আসা, মাকে মানে তাকে সাদরে নিয়ে এসে তাকে ওই 4 দিন ধরে তার মানে দেবীর বোধন থেকে শুরু করে সমস্ত কিছু, তার পূজা, তার বিসর্জন, এই পুরো প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু আমাদের একটা মানে এটা আমাদের একটা রিচুয়াল, এটা আমাদের একটা বাঙালিদের ফেস্টিভ্যাল। তো ঠিক আছে, বাট সেইটা আমরা কেন করব না? মানে আমরা আমাদের সমস্ত রিচুয়ালস গুলো কি বাদ দিয়ে দিচ্ছি? সুতরাং এটা মানেই যে তুমি নাইবা গেলে প্যান্ডেল হপিং করতে, তুমি নাইবা গেলে খুব বেশি ঘোরা বেড়ানো করতে, আনন্দটাই তো মুখ্য উদ্দেশ্য নয়। পুজোটাও তো একটা ফ্যাক্টর। সেখানে দুর্গাষ্টমীতে একবার তো আমরা কি করি, পুষ্পাঞ্জলি দিই, সেখানে মায়ের কাছে আমরা আমাদের মনস্কামনা জানাই। তো এগুলোর কি কোনো ভ্যালু নেই? শুধু ভ্যালু কি খালি ফুচকা খাওয়া আর দুর্গাপুজোতে ঘুরতে যাওয়ার? তো সবাইকে বলবো মন ভালো রাখো, আনন্দ থাকো, অবশ্যই মাকে ভালো মনে আনন্দের সাথেই মাকে গ্রহণ করো, এবং তাকে একবার সে আসছে বছরে, তাকে খুব ভালো করে মানে আসতে দাও। এরকম এই ধরনের কমেন্টস করো না প্লিজ। আচ্ছা, সাহস করেই তো শুনি এটা, তারপর রাত্রে ভয় করে। ওকে, আচ্ছা এবার যাবো নেক্সট স্টোরিতে। আচ্ছা, নেক্সট স্টোরিটা বলবো যেটা, সেটা আমাকে পাঠিয়েছে রাখিদি। ওকে ওয়েট, নেক্সট স্টোরিটা বলবো হচ্ছে রাখিদির স্টোরি। হ্যাঁ, রাখি চক্রবর্তী এই গল্পটা আমাকে পাঠিয়েছেন। এটা রাখিদির একদম একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, একদম একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি এখন শেয়ার করব, ঠিক আছে? মাতৃশক্তিকে জাগরণ করতে হবে, সেই তো অশুভ শক্তিকে বিনাশ করে মাতৃশক্তির জাগরণ। সেখানে তো আরো বেশি করে দুর্গা ঠাকুরের আসার কথা এবছর, কারণ মাতৃশক্তি জাগরিত করার জন্য আমরা সবাই নিজেদের মধ্যে নারী শক্তি জাগরিত হয়ে উঠেছে, সেখানে মাতৃশক্তিকে না এনে আমরা কি করে থাকি বল, তাই না? তো ঠিকই তো, শত্রু দমন করার জন্য, অসুর দমন করার জন্য মাতৃশক্তি জাগরণটাই মুখ্য উদ্দেশ্য, নাকি শুধু পুজো মানেই ফুচকা খাওয়া। তো এই কনসেপ্টটাতে একটু গন্ডগোল আছে অনেকেরই। আমি যখনই পুজো নিয়ে কিছু
বলছি তখনই দেখছি একটা কমেন্ট, দিদি এবার পুজো করবো না, দিদি এবার আনন্দ করবো না, দিদি এটা করবো না। এরপরেও যদি কারোর এরকম ওপিনিয়ন্স থাকে প্লিজ কিপ উইথ দ্যাট, আমাকে এখানে লিখো না প্লিজ। ব্লাউজটা খুব সুন্দর, এটা একটা হাকোবার ব্লাউজ আছে, সব ব্লাউজের শপে এটা অ্যাভেলেবেল থাকে, খুব সুন্দর দেখতে, ডেফিনেটলি খুব সুন্দর দেখতে। যদি কেউ তুমি নিতে চাও তাহলে এটা নিয়ে নিতে পারো। মানুষ পাতা লিখছে, এটা সত্যি খুব সুন্দর এই হাকোবার ব্লাউজগুলো, এখানে একটা সুন্দর প্লিটস দেওয়া থাকে, খুব ভালো দেখতে, হোয়াইট ব্ল্যাক রেড সব কালারের অ্যাভেলেবেল থাকে। আচ্ছা এবার যাই হচ্ছে, তোমার শপিং ডান দিদি? না আমার কিছু শপিং হয়নি, আমি কিছু এখনো আর শপিং করব, আবারও শপিং করব, ঠিক আছে করবলে শপিং করলে তোদেরকে দেখাবো, ঠিক আছে। আমার কাছে গল্প আছে বাট সাহস পাচ্ছি না, পূজা দোলে না, এরকম করলে হবে না, সাহস করে 8240840618 নাম্বারে আমাকে কল করতে হবে। আবার রিপিট করছি 8240840618, এটা আমার নাম্বার, একটু সাহস করে ফোন করতে হবে আর আমাকে তোমাদের স্টকে যা যা গল্প আছে শেয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো ঠিক আছে। ভাই বোন কি করছে? ভাই বোন খেলা করছে নিচে, ঠাম্মা আর পিসির সাথে বসে বসে এখন খেলা করছে। আচ্ছা রাখি চক্রবর্তী, তো এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে, এই ঘটনাটা, ওর বাড়ির নাম হচ্ছে সোমা, হ্যাঁ রাখিদির বাড়ির নামটা হচ্ছে সোমা। তো কেন বললাম ঘটনাটা বললে বুঝতে পারবে। তো একদিন এই দিদির বাড়ির লোকেশনগুলো আমি ডিটেলসে কিছু বলছি না, ঠিক আছে। রাখি চক্রবর্তী তো অনেকেরই নাম হতে পারে, কিন্তু এক্সাক্ট লোকেশন আমি আর কিছু ডিটেলসটা বলছি না, যেহেতু এটা ওনার একটা পারিবারিক ঘটনা। এবার বলি, তো হঠাৎ ওনার বাড়িতে মা বাবা দাদা বৌদি চারজনে থাকতো। তো একদিন কাকু মানে বাবা ফোন করে বলছে যে এরকম তুই এসে এই বাড়িতে থাক। এবার রাখিদি অবাক হয়ে বলছে যে আমি বাড়িতে এসে থাকবো, মানে কেন, আমি শ্বশুর বাড়ি ছেড়ে বাড়িতে যেতে যাবো কেন? তখন বলছে না আমরা এখানে, আমাদেরকে মেরে ফেলবে না হলে। বলছে কে মেরে ফেলবে? বলছে তুই জানিস না তোর দাদা এখন ওর মাথায় উঠেছে যে আমি বেঁচে থাকতে থাকতেই পুরো বাড়িটা ওর নামে করে দিয়ে, হয় আমাকে পুরো বাড়িটা ওকে লিখে দিতে হবে, ও বাড়ি বিক্রি করবে, আর না হলে বাড়িটা বন্ধক দিয়ে ওকে টাকা দিতে হবে। নানান দিন নানান রকম অজুহাত বানাচ্ছে, আর সমানে আমার ওপর রীতিমতো মেন্টালি টর্চার করছে, মেন আমাদেরকে ফিজিক্যাল টর্চার অবধি করছে, সমানে আমাদেরকে টর্চার করছে যে বাড়িটা আমাকে দিয়ে দিতে হবে। বোন কেন বাড়িটা পাবে? বোনের তো অত বড় শ্বশুর বাড়ি রয়েছে। এবার বলছে যে তুই এখানে আয়, তুই এলে পর যদি ওরা একটুখানি ওদের সাহসটা কমে, কারণ ওরা নইলে কিন্তু আমাদেরকে যে কোনো দিন বিষ খাইয়েও মেরে ফেলতে পারে, আমরা ওকে আর বিশ্বাস করতে পারছি না। তো তখন দিদি কি করবেন, দিদি ওনার হাজবেন্ডের সাথে আলোচনা করেন। তো জামাইবাবু বলেন যে দেখো আমার পক্ষে তো তোমার বাড়িতে গিয়ে থাকাটা সম্ভব না, কিন্তু যখন এরকম একটা ক্রাইসিসের মোমেন্ট, তো তুমি একটা কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে কদিনের জন্য হলেও ওই বাড়িতে থাকো, দেখো বাড়ির পরিস্থিতি যদি একটু ঠিক হয়। তো তখন দিদি কি করলেন, এটা হচ্ছে 2007 সালের ঘটনা, যখন কাকু ফোন করে 2007-এ দিদি তখন এই বাড়িতে এসে একতলাটাতে দিদি থাকা শুরু করলো। তো পরিষ্কার জানিয়ে দিল যে দেখ ভাই, ওপরটা তোরা তোর বউয়ে, তো তোরা ওখানে থাক, বাবা মার দায়িত্ব তোকে নিতে হবে না, আমি মা বাবাকে নিয়ে নিচের ফ্লোরটাতে থাকবো। এবার সে দিদি এসে নিচের ফ্লোরে থাকবে শুনে তো তার আরো চক্ষু চারক গাছে, হ্যাঁ এত কেন, তোর শ্বশুর বাড়ি থাকতে, তোর অত বড় শ্বশুর বাড়ি থাকতে তুই কেন এই বাড়িতে থাকবি? কেন, এটা তো আমার বাড়ি, আমার তো 50% এখানে শেয়ার আছে, তো তুই কেন আমায় থাকতে দিবি না? না আমি, এটা তো তোর বাড়ি নয়। বলছে না, কে বলেছে? তুই যদি অফিসিয়ালি পারিস যা করার তুই করে দে, আমি এই বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে কোথাও যাবো না। তো যথারীতি রাখি দিয়ে ওখানে একদম মানে জাঁকিয়ে বসলেন, মানে এছাড়া কোনো উপায় ছিল না, কারণ তা না হলে হয়তো কাকু কাকিমাকে বলছে এমন পরিস্থিতি এসছিল যে ছেলে আর ছেলের বউ কতটা টর্চারিং হতে পারে দেখো, যে তারা বিষ খাইয়ে বৃদ্ধ বাবা মাকে মেরে পর্যন্ত ফেলতে পারে, এই ভয়টা তারা পেতে শুরু করেছে। তো তখন রাখিদি বললো যে আমার সাথে ওরা খাওয়া দাওয়া করবে, তোদেরকে কিচ্ছু দেখাশোনা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো এবার যেহেতু রাখিদি মাঝখানে ইন্টারফেয়ারিং হয়ে গেল, তো এবার যার জন্য একটু ওরা দমে গেল কিছুদিনের জন্য, মোটামুটি বছর 2 একদম ওরা ওদের মতন থাকতো, বাবা মাকে নিয়ে রাখিদির মতো থাকতো। দেখতে দেখতে 2009 সালে কি হলো, কাকু মারা গেলেন, এবং কাকু মানে একদম ওদের সাথে কথা বলতো না, কাকু একদম ওদেরকে অ্যাভয়েড করেছে, মানে লাস্ট ডে পর্যন্ত লাইফের, এতটাই কাকু রেগেছিল। কাকুকে নড়াতেও পারতো না, কাকু কোনো কথা বললে শুনতেও না, কাকুকে একদমই এর ঘাটাতে পারেনি। কাকু মারা গেলেন 2009। তো 2009 সালে কাকু মারা যাওয়ার পরে তারপর শুরু হলো কি, যে এইবার আস্তে আস্তে
কাকিমার সাথে ওরা না ওপর থেকে মানে একটুখানি সহানুভূতি প্রবণতা বা একটুখানি খুব হাম্বল বিহেভ করছে, এমন একটা ভাব দেখাচ্ছে যেন খুব ভালোবাসে মাকে, এরকম একদম সেই একটা সফট সফট ব্যাপার, আবার একটা সফট সফট নেচার আস্তে আস্তে প্রেজেন্ট করার চেষ্টা করছে। কাকিমার সাথে খুব ভালো টুকটুক করে বিহেভ করতো। রাখিদি যখনই বাড়িতে থাকতো না, কোনো জায়গায় দরকারে তো মানুষকে বেরোতেই হবে, তো তখনই না ওই বসে বসে কাকিমার সাথে বউটা এসে মাঝে মাঝে গল্প করতো, দাদা এসে মা মা করতো, আর মায়ের মন যা হয় এবার স্বাভাবিকভাবেই প্রচন্ডভাবে বিগলিত হয়ে গেছে। ঠিক আছে, তাই আমি ভাবি যে এরকম ছেলের বউ কোথায় পাওয়া যায়, মানে কিভাবে এরা করতে পারে, এরকম ডমিনেশনও কখনো করা সম্ভব বাড়িতে? মানে এখনো পর্যন্ত তো আমি শ্বশুরবাড়িতে 10 বছর বিয়ে হয়ে গেছে, তবু গেস্টের মতন একটা গেস্ট রুমে থাকি জানো। মানে এই ডমিনেশনটা কি করে কোনো ছেলের বউ কি করে একটা শ্বশুর শাশুড়ির উপর দেখাতে পারে আমি জানি না, মানে কতটা উদ্ধত হতে হয় এইরকম হতে গেলে। তবে মানুষ এরকমও হয়, ইটস আ ফ্যাক্ট। আচ্ছা, তো এবার কি হলো, রাখিদি বুঝতে পারছে যে ওরা বাবা মারা যাওয়ার পর এবার মাকে কোনোভাবে একটুখানি নরম করার চেষ্টা করছে। এবং আরেকটা ব্যাপার বলি যে কাকু কিন্তু বেঁচে থাকাকালীন এক সময় কাকিমার নামে বাড়িটা করে দিয়েছিল। বাড়িটা কাকিমার নামে করে দিয়ে গেছিল বলে মানে কাকিমাকে 2 ছেলে মেয়ের নামে বাড়িটা লিখে দিতে হবে, কিন্তু মানে ওই বাবা মারা গেলে যে 3 ভাগ হবে বাড়ি সেরকম কিন্তু বিষয়টা নয়, যে কাকিমার একটা পোর্শন থাকবে 2 ছেলে মেয়ের, মানে পুরো বাড়িটাই কাকু মারা যাওয়ার পর কিন্তু কাকিমার। এবার কাকিমা যখন মারা যাবে তখন 2 ছেলে মেয়ের নামে বাড়িটা আসবে। তো এবার রাখিদি বলেছে যতদিন মা বেঁচে আছে কোনো প্রশ্নই ওঠে না, এ বাড়ি মারই থাকবে, এই বাড়িতে আমরা কেউ আমাদের নামে করার তো কোনো প্রয়োজনীয়তা নেই, সুতরাং আমাদের জানার দরকার নেই কার নামে বাড়ি আছে না আছে, থাক বাড়ি যা আছে আছে। তো উনি কিছুতেই তো কিছু করতে দেবেন না, বাড়িতে মাকে হাত দিতে দেবে না। এই করতে করতে মোটামুটি বছর 2 আরো মানে 2 বছর পর আস্তে আস্তে মায়ের সাথে একটু একটু করে ছেলের রিলেশনটা ভালো করলো, মানে একটু টুকটুক করে মানে মায়ের মনটা গলালো। এবার মায়ের মন যা হয় যে না রে, ও মনে হয় আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু রাখিদি বলছে যে তুমি যতই বলো মা, আমি বুঝতে পারছি যে দাদার কিন্তু মতলব ভালো নয়। ঠিক আছে, তো যাই হোক, পুরোপুরি বিশ্বাসও করতে পারছে না, আবার মেয়ে আছে, সেটা মেয়েকে তো ইগনোর করতে পারে না, তো উনি মেয়ের সাথেই থাকতেন। এবার একটা বোধহয় সম্ভবত 2011 বা 12 জামাই ষষ্ঠী, সেই দিনকে এসে হঠাৎ বৌমার আবদার হচ্ছে যে মা, প্রত্যেক বছর তো আমি আর তোমার ছেলেই যাই, এই বছর আমার মা বাবাও বলেছে অবশ্যই তো শাশুড়িকে সঙ্গে করে নিয়ে আসবি, তো তুমিও চলো আমাদের সাথে। সে তো প্রথমে উনি কিছুতেই যেতে রাজি নন, যে না এত বছর তো কোনোদিন আমি তোমাদের সাথে কোথাও যাইনি, আমি কেন আবার যাব। কিন্তু ওদের সেই আবদার, না মা তুমি একটু চলো, তুমি একটু চলো, তো গেছে। তো দিদি বলছে যে দেখো 2012 সালের ঘটনা এটা, জামাই ষষ্ঠীর দিন মাকে নিয়ে ও দাদা আর বৌদি গেছে ওই বাড়িতে। এইবার আমি নিচে কলতলায় কাপড় জামা কাচ্ছিলাম বা থুপোচ্ছিলাম, হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি দোতলার সিঁড়ির দিক থেকে আমাকে পরিষ্কার বাবার গলা আমি চিনতে পারছি। বাবা আমাকে ডাকছে সোমামা, ও সোমামা। সোমা হচ্ছে রাখিদির বাড়ির নাম, হচ্ছে ও সোমা রে সোমা। বলছে আমি না বুকের ভেতরটা আমার ধড়াস করে উঠেছে, এতদিন পর বাবা আমাকে কোথা থেকে ডাকছে। তো বলছে আমি দৌড়ে কলতলা থেকে গিয়ে আমি সোজা সিঁড়ির দিকে উঠে গিয়ে বাবা 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 করতে করতে দৌড়ে গেছি। দেখছি কেউ কোথাও নেই, চারিদিক নিস্তব্ধ, উপরে কোলাপসেবলটা লাগানো, দাদা আর বৌদি তো নিজেদের পোর্শনটা তালা দিয়ে গেছে। তাহলে কোথা থেকে আওয়াজটা এলো? এবার বলছে আমি যখন ঘুরে সিঁড়ি দিয়ে নামছি, আমি পরিষ্কার সিঁড়ি দিয়ে নামছি তো, আর পরপর সিঁড়ির সামনে হচ্ছে টানা তোমার বারান্দার পাশে পরপর ঘরগুলো। তো বলছে আমি ঘরের ভেতর থেকে পরিষ্কার আওয়াজ পাচ্ছি, মানে মা বাবার ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। ভেতর থেকে বলছে শোন, পরশুদিন তোর দাদা এসে তোর মাকে দিয়ে একটা উইলে সাইন করাতে চাইবে, কিন্তু তুই কিছুতেই তোর মাকে সই করতে দিবি না, আর তুই নিজেও কিন্তু একদম কিছুতে সই করবি না। তোর মা খুব ভালো, তোর মা খুব বোকা মানুষ, তো তোর মা কিন্তু বুঝতে পারছে না কি কত বড় বিপদ আসতে চলেছে। তুই বুদ্ধিমতী, তোকে আমি বলে যাচ্ছি, তুই কিন্তু কিছুতেই তোর মাকেও সই করতে দিবি না, আর তুই নিজেও সই করবি না। বলছে আমি না শ্রেয়া এরকম সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি,
একটা মৃত মানুষ কখনো এইভাবে কথা বলতে পারে? এ তো আমি মানে ভাবতেই পারছি না যেটা কি হচ্ছে। বলছে পরিষ্কার একদম গড়গড় করে কোনো নর্মাল মানুষ যেমন কথা বলবে, জীবিত মানুষ যেমন কথা বলবে, ঠিক ওরকম ভাবে একদম নর্মাল ভয়েসে কথা বলছে, পুরো পরিষ্কার আমাকে বলছে যে তুই তো এটা সেকেন্ড গল্প হচ্ছে, হ্যাঁ এটা সেকেন্ড গল্প বলছি আমি। ফার্স্টে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটরের স্টোরি বলেছি, সেটা তুমি পরে রেকর্ডেডটা শুনে নিও। আচ্ছা, তো বলছে আমি পুরো থরথর করে কাঁপছি, আর আমি মানে তখন বুঝতে পারছি না যে মানে আমি কিভাবে রিয়াক্ট করব। পরিষ্কার আমাকে ভেতর থেকে বলছে যে পরশুদিন একটা উইল নিয়ে আসবে, সেটাতে তুই বা তোর মা সাইন করবি না। বলছে আমি না, তারপর যখন আমার সম্বিত ফিরলো, আমি সে দৌড়ে নিচে এসে ঘরের মধ্যে না হাহুতাশ করে ঘরের দরজাটা খুলে আমি খুঁজছি, বাবা বাবা তুমি কোথায় গেলে, বাবা বাবা তুমি কোথায় গেলে। আর বলছে কি আমি এরকম মাটিতে বসে পড়ে শ্রেয়াদি ঝরঝর ঝরঝর করে কাঁদছি, ঝরঝর ঝরঝর করে কাঁদছি, মানে এত কাঁদছি আমি তখন বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে না মানে কে শুনতে পাচ্ছ না। তোমরা এটা কেউ কমেন্ট করো তো। ঈশা লিখছে যে শোনা যাচ্ছে না, ঈশিতা লিখছে আমি কি অডিবল নই, একটু কেউ কমেন্ট করো প্লিজ। এই হচ্ছে লাইভ সেশনের মুশকিল না, কেউ একজন যদি ভুল কমেন্ট করে দেয় তখন আমার পুরো জিনিসটাই ইয়ে হয়ে যায় না। সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। তাহলে ঈশিতা তোমার নিজের ব্যক্তিগত কোনো সমস্যা হচ্ছে, তোমার নেটে কোনো প্রবলেম হচ্ছে, তুমি একটু দেখে নাও বেটা। ওরকম বারবার কমেন্ট করতে থাকলে কি হবে, আমি ভাবছি যে তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, তখন আমি মানে মিসগাইড হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে ওকে ফাইন, ঠিক আছে চলো। তাহলে তুই বলছে আমি না মাঝখানে বসে পড়ে ঝরঝর করে কাঁদছি আর বাবা বাবা করে চিৎকার করছি যে বাবা তুমি কোথায় গেলে, বাবা তুমি এলে তো তুমি আমাকে একবার দেখা কেন দিলে না। হয়তো বাবা তো মেয়ে যদি হঠাৎ ভয় পেয়ে যায় হয়তো সেই জন্যেই শুধু যেটা বক্তব্যটা বলে দিয়ে চলে গেল, কিন্তু দেখা দেয়নি। যদি মেয়ে ভয় পেয়ে যায়, যদি এখন হয়তো যে রূপে দেখবে সেই রূপটা যদি না নিতে পারে, সেই জন্যেই হয়তো বাবা দেখা দেয়নি। কিন্তু মানে অসম্ভব কাঁদছে ও, বলে আমি হাত পা ছড়িয়ে কাঁদছি যে বাবা তুমি এলে আমায় দেখা কেন দিলে না, আমি একবার তোমায় দেখতাম, তুমি চলে কেন গেলে, বলে খুব কেঁদেছে। তো অনেক রাত্রেবেলা তারপরে নাকি এসছে, কিন্তু বলছে যেন একটা অদ্ভুত ব্যাপার শ্রেয়াদি, আমার কিন্তু ভয় লাগেনি জানো, আমি যে বাবাকে ফিল করলাম, বাবার কথা শুনলাম, আমি ভয় পাইনি। রাত্রে ঢুকতেই দাদা বৌদি তো বলছে আমি মাকে সোজা ঘরে টেনে এনে মায়ের কোলে মাথাটা রেখে খুব কাঁদছি। তা মা আমায় বলছে কি হয়েছে রে, তুই এত কাঁদছিস কেন? বলছে মা জানো আজ কি হয়েছে? বলে কি হয়েছে? বলে আজ জানো আজকে বাড়িতে আমি একা ছিলাম, আজকে যেন বাবা এসছিল। বলে বাবা এসছিল? তো তখন বলছে যে হ্যাঁ আজকে বাবা এসছিল জানো। বলে কি বলেছে, তুই এত কাঁদছিস কেন? বলছে শোনো মা, বাবা আমাকে পরিষ্কার বলে গেছে যে পরশুদিন দাদা একটা উইল নিয়ে আসবে আমাদেরকে দিয়ে সাইন করানোর জন্য, কিন্তু তোমাকে আর আমাকে বাবা একেবারেই ওখানে সাইন করতে বারণ করেছে। তুমি কিন্তু এটা মাথায় রাখবে, ও যাই বলুক আর তাই বলুক তুমি কিন্তু সাইন করবে না। তো কাকিমা বললো ঠিক আছে তুই শান্ত হ, আমি কিচ্ছু সাইন করব না। তারপর সত্যি সত্যি পরশুদিন মানে ওই ডেটটা 3 দিনের মাথায় যেটা পরশুদিন হচ্ছে, সেই দিনকে ও দাদা একটা উইল নিয়ে এসে বলছে তোমরা দুজন এটাতে সাইন করে দাও। তো বলছে যে এটাতে কি লেখা আছে না তোর পোর্শনটুকু তোকেই দেওয়া হবে, কোনো অসুবিধার কিছু নেই, আর মা আমাদের সাথেই যখন থাকবে মাকে আমি তো দেখভাল করব, তাই মায়েরটাও আমার, যাই হোক মা পুরো বাড়িটা আমাকেই মোটামুটি লিখে দিচ্ছে একটা পোর্শন, আর তোর জন্য কিছুটা থাকবে। তখন আন্টি তখন বলেছে যে আমি এটা উকিলকে না দেখিয়ে সাইন করব না। আর রাখিদিও বলেছে যে তুই দেখে যা উইলটা, আমি কোনো উকিলের সাথে কনসাল্ট না করে এটা সাইন করব না। যেই না এই কথাটা বলেছে এত নরম করে, যে 2 বছর ধরে মাকে এত পলিশ করছিল জাস্ট এক্সপেক্টিং যে মা একটা সাইন করেই দেবে ভালোবেসে, তাকে মানে নির্দ্বিধায় তার গায়ে পর্যন্ত হাত তোলে। মানে আমার ভাবতে অবাক লাগে যে কোনো ছেলে কি করে তার মাকে সম্পত্তির জন্য মারতে পর্যন্ত পারে। এই ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটছে, কি করে এটা সম্ভব? কোথায় আমরা, কোন অবনতির পথে আমরা চলে গেছি না? তো রাখিদি বলছে আমি ঠেকাতে পারছি না, মায়ের দিকে তেড়ে তেড়ে আসছে, শেষে আমি বাধ্য হয়েছি বলতে যে তুই যদি আর একটা বার মায়ের দিকে তেড়ে আসিস আমি কিন্তু ইমিডিয়েট পুলিশ ডাকবো। এবং সত্যি পুলিশ থানা করতে হয়েছিল, ডাকতে হয়েছিল।
থানা থেকে পুলিশ আসে এবং রীতিমতো ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে খবরদার যদি উনার বা উনার মেয়ের গায়ে এতটুকুনি হাত ওঠে বা ওদের যদি এতটুকু আঁচড়ও পর্যন্ত লাগে তাহলে কিন্তু আপনাদের আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। তারপর একটা থ্রেট দিয়ে যায় পুলিশ এসে, তখন থেকে একদম দোতলায় নিজেদের মতো নিজেরা থাকতো। তারপরে কিছু বছর আন্টি আর দিদি ছিল নিচে, তো বলছে যে আমি পরে যেন শ্রেয়া ওই উইলটা দেখিয়েছিলাম, সেটা যে কি ঘোর প্যাচালো করে বানানো, সেখানে লেখা আছে যে মাত্র 2টো ঘর আমার আর বাকি পুরো বাড়িটা ওর, এবং মার কিছুটা পোর্শন থাকবে, তবে মা পুরো মৃত্যুর পর পুরো বাড়িটা ওর। এমনকি কমন প্যাসেজগুলোতেও সেখানেও পর্যন্ত রাখিদি যাতায়াত করতে পারবে না। মানে ধরো একটা বাড়ি যেটা হয় সামনের উঠোনটা কিংবা ছাদটা কিছুটা তো কমন প্যাসেজ থাকে, বলছে কমন প্যাসেজের কোনো ব্যাপার নেই, কোনো কমন প্যাসেজ নেই, সবটা ওর, আমি ওইদিকে যেতে পাও রাখতে পারবো না, শুধু বাইরের দিকে 2টো ঘর আমার। এইটা ওর উইলে করা ছিল। মানে এরকম সব আরো বলছে কত চলচাতুরি করে ও উইলটা করে নিয়ে এসেছিল। মানে ও কি মাকে দেখতো? ও তো মাকেও 2 দিন পর ফেলে দিত। যে মেয়ে যে ছেলে এরকম তেড়ে আসতে পারে মাকে মারতে, তা সে তো 2 দিন পরে মাকে ফেলে দিতে তার কতক্ষণ লাগতো না, একবার উইলে সাইন হয়ে গেলে। বলে একটা মারাত্মক বিপদ। এবং সত্যি বলছি আমরাও হয়তো অনেকটাই আস্তে আস্তে ভাবতে শুরু করেছিলাম আমি বা মা যে 2 বছর তো এত ভালো বিহেভ করছে, মেবি ও হয়তো কিছুটা পাল্টে গেছে। এমনও তো হতে পারতো যে মা হয়তো একটু অন্ধ হয়ে অন্ধবিশ্বাসে ওকে সাইনটা করে দিত। বাবার সেই সতর্কীকরণ বা বাবার ওই বার্তার জন্যই কিন্তু আমরা অ্যাওয়্যার হয়ে গেছিলাম, আমরা কিন্তু কেউ সিগনেচার করিনি। তো তারপরে মানে রাখিদি বলছে একটা বড় বিপদের হাত থেকে আমরা মুক্ত হয়েছি এবং আমরা সত্যি কথা তাহলে কি হতো জানি না। তো দেখো এই যে এগুলো করলেন, এই অসভ্যতাগুলো যে উনি করলেন, জানি না উনিও হয়তো আমার গল্প শুনবেন, মেবি শোনেন হয়তো। রাখিদি আমাকে বলেছিল যে তুমি আমার ভালো নামটা বলো না। আমি ভালো নামটা বলেই বললাম, কারণ যে এরকম করতে পারে তার মায়ের সাথে, তার নামটা যে বলিনি আমি, এই অনেক কপাল ভালো। এগুলো লোকে জানাটা খুব দরকার। সেটা হচ্ছে যে উনি কিভাবে এটা করতে পারেন। হ্যাঁ, সেই মা কিন্তু আর কয়েক বছর মাত্র বেঁচে ছিল, বেশি দিন না। মানে আর তারপরে 2021-এ মাসিমা মারা যান। কিন্তু যে কটা দিন মারা গেল সে কটা দিন ছেলে আর ছেলের বউয়ের সাথে কোনো ভালো সম্পর্কও রইল না, মার ধর মারামারি। মানে এই পর্যায়ে কি করে একটা, মানে এটা না মা ছেলেকে করলে তবু মেনে নেওয়া যায়। হ্যাঁ, মা ছেলের সাথে খারাপ ব্যবহার করছে, ছেলেকে জুতোর বাড়ি ঝেঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বার করে দিচ্ছে, তাও ঠিক আছে, অ্যাকসেপ্টেড। একটা বড় মানুষ যখন ছোট মানুষকে গায়ে হাত তোলে সেটাকে অত কিছু ম্যাটার করে না, কিন্তু ছোটরা কি করে বড়দের গায়ে হাত তুলতে পারে? মানে এই জায়গায় কি মানে এখানেও কি তাহলে অনেকে দেখি বলে যে আপব্রিঙ্গিং এর ফল্ট, তাহলে মা কি কখনো শিখিয়েছিল যে আমি বড় হলে বুড়ো হলে তুই আমাকে এইভাবে অত্যাচার করিস? সেটা কিন্তু সবসময় হয় না। কখনো পারিপার্শ্বিক ভাবে বা হয়তো অন্য মানুষের পাল্লায় পড়েও ছেলেদের মাথাটা যায়, বা ছেলে মানে তো বউটাও সেরকম ছিল, সেও তো কখনো সহানুভূতি প্রবণ ছিল না শাশুড়ির প্রতি, তাই না? তো তাই জন্যই হয়তো তারা এই স্পর্ধায় মানে উপনীত হতে পারে। গল্পটা তো আমার শাশুড়ির নিচ থেকে বসে বসে শোনা উচিত, অবশ্যই শোনা উচিত, যে ছেলের বউ কতটা মারাত্মক হতে পারে। উনি তো আমাকে ভাবেন আমি কি খারাপ, আমি কি খারাপ। উনি যদি এই গল্পটা শোনেন তাহলে বুঝবেন আসলে ছেলের বউ কি হয় যন্তুর। বাবারে বাবা, শুনলেও ভয় লাগে এগুলো, যে এরকমও কোনো মানুষ হতে পারে, এরকমও টর্চারিং কোনো মানুষ হতে পারে। তো যাই হোক, যথারীতি তারপরে যেরকম অফিসিয়ালি মা মারা যাওয়ার পর ওই বাড়ি একদম সমানভাবে 2 ভাগে ভাগ হয়। একটা পোর্শন দিদির আসে, একটা পোর্শন উনার, উনি একদম ওনার পোর্শনে আলাদা করে নিয়েছেন, দিদি একদম দিদির পোর্শন পুরোপুরিভাবে আলাদা করে নিয়েছে। এবার গেল এলো থাকলো, কি বিক্রি করলো, কে কার পোর্শন সেটা নিজেরা বুঝে নেবে। কিন্তু মানে সেই মানুষটা তো থাকলেও না, বলো মানুষটা চলেও গেল। একটা মানুষ কদিন বাঁচে বলো তো? এই যে সম্পত্তি, আমি বারবার একটা কথা বলি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এত বড় বড় বাড়ি গাড়ি সব কিছু, তোমার অবস্থান মাত্র এইটুকুনি জায়গায়। দেখো আমি একটা ছোট্ট চেয়ারে বসে আছি, এটুকুর বেশি দখল করার মতন এবিলিটি আমার নেই, তবু আমরা দখল করব, তবু আমাদের প্রপার্টিজ চাই, আমরা এখানে যাবো ওখানে যাব, আমাদের এত এত থাকবে, এত এক্সপেকটেশন আমাদের। অথচ আমাদের নিজেদের এবিলিটি দেখো, এই সামান্য একটা চেয়ারের সমান একটা জায়গা, এর বেশি আমার কোনো মানে আমার আর কোনো ঘরটাও খালি পড়ে রয়েছে, বসার জায়গাতেও আমার লাগে না। তো কাজেই আমরা কেন এই উপলব্ধিগুলো করতে পারি না প্রতিদিন? কেন আমরা এত এই নৃশংসতা, আমার গল্পের মাধ্যমেই আমি কত জায়গায়
দেখছি উঠে আসছে, শুধু সম্পত্তির প্রলোভন, সব কিছুর জন্য মানুষে মানুষে বিবাদ। আমরা আগে নিজেদের সাথে অন্তত জাস্টিসটা করি, তারপরে তো নয় দেশের জন্য দশের জন্য লড়বো। অন্তত আমরা নিজেরা আমাদের পারিবারিক গঠনগুলোকে ঠিক করি, তারপরে না হয় আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করব। পারিবারিক কলহ কিন্তু একটা বিশাল এফেক্ট ফেলে বাচ্চাদের উপরে। তো আজকে যখন দাদা বৌদির সন্তান আসবে তারা তখন কি শিখবে, তাই না? তো এই জিনিসগুলো কেন যে মাথায় রাখা যায় না আমি জানি না। আচ্ছা, তানিয়া বলছে কি সুন্দর বললে, এই জন্যই তোমাকে ভালোবাসি। না, আসলে আমি বলার জন্য তোরা আমাকে ভালোবাসিস না, কি বলতো, তোদের চেতনাবোধটা ওই একই জায়গাতে। তো কাজেই যখন আমার সাথে অন্য কোনো মানুষ নিজের চেতনাবোধটাকে রিলেট করতে পারে তখনই ভালোবাসাটা জাগরিত হয়, তখনই মনে হয় যে এই মানুষটা তো আমারই মনের কথাটা বলছে, তখন তোদের আমাকে ভালো লাগে। যার পোষাবে না, যার মনের মধ্যে লোভ আছে, অহংকার আছে, যার মনে হবে বড় বড় কথা বলছে, কেন নেবো না, আমার এত সম্পত্তি আছে, ওর নেই বলে এরকম বলছে, তাহলে আমার কথা ভালো লাগবে না শুনতে। যার মনে হবে যে না সত্যি তো কি লাভ, আমার এবিলিটি কতটুকুনি, এইটুকুনি একটা মানুষ, আমি এইটুকুনি একটা জায়গা হলে আমার জন্য যথেষ্ট, কি করব আমি এত কিছু নিয়ে, এই চেতনাবোধটা থাকলে, আর এমনিতেও আমি কনসা বেঁচে আছি সারা জীবন এগুলো ভোগ করার জন্য, কদিন ভোগ করব, আরো 80 বছরও যদি বেঁচে যায় তারপরে তো মরবো রে ভাই, আর তো এর বাইরে তো আর বাঁচবো না, তো কি হবে এসব। আচ্ছা চলো, শম্পা চ্যাটার্জি লিখছে ঠিক, ব্রততী দেবনাথ লিখছে সঠিক। আমরা সবাই আমাদের নিজেদের মধ্যে চেতনাবোধটাকে সঠিকভাবে গড়ে তুলি। ভূতের গল্প তো একটা পার্ট মাত্র, ভূতের গল্পের অন্তরালে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা উপলব্ধি থাকে, সেগুলোকে আমরা যত বেশি অনুধাবন করব ততই আমার ভূতের গল্প বলাটা সার্থক, তাই না? তাদের সন্তানরাও তখন তাদেরকে বের করে দেবে বাড়ি থেকে, ধর্মের কল বাতাসে নড়ে, একদম তাই। নিজে যেরকম কাজটা করব সেটাই আমরা পরবর্তী প্রজন্ম সেটাই শিখবে এবং তাতেই সেটাই তাদের মধ্যে প্রতিফলিত হবে। সুস্মিতা রয় লিখছে ঠিক, জয়শ্রী ঘোষ লিখছে ঠিক। আচ্ছা, জামা কাপড় বিহীন হয়ে এসেছি, এইভাবেই যাব, তো লোভ করে কি পাবো, ঠিকই তাই। পম্পিতা দেবনাথ লিখছে যে তুমি আমার কমেন্ট পড়ো না। পম্পিতা, আমি সত্যি মিস করে গেছি গো, আজকে দেখো তোমার কমেন্ট আমি পড়ে ফেলেছি, ঠিক আছে? এই গল্পটা থেকে অনেক কিছু শিখলাম, থ্যাংক ইউ সৌমজিৎ। তাহলে কি বাবার সোল মুক্তি পায়নি, এখনো ওখানে আছে? প্লিজ একটু বলো। না, বাবার সোল মুক্তি পায়নি না, সব সময় দেখো যদি কোনো ব্যাড সোল হয়, যে জিনিসগুলো মুক্তি পায় না সেগুলো কিন্তু রেগুলার উপদ্রব করে, সেগুলো কিন্তু অনেক সময় জানান দেয় তাদের প্রেজেন্সটা সর্বদা প্রতিনিয়ত। কিন্তু এত বছর যে রাখি দিয়ে এবং ওনার মা ওই বাড়িতে ছিলেন, ওরা কিন্তু কোনোদিন কোনো উপদ্রব ফেস করেনি বা কোনোদিন কিন্তু ওনার প্রেজেন্সটা ফিল করেনি। দ্যাট মিনস উনি মুক্তি পেয়ে গেছেন, উনি এসেছিলেন নিজের সন্তান বা নিজের স্ত্রী বিপদের মুখে পতিত, সেই কারণে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য উনি এসেছিলেন, হয়তো উদ্ধার করে উনি চলে গেছেন। উনি যে ওনার সোলটা যে ওখানে বন্দী হয়ে গেছে বা মুক্তি পায়নি, নট লাইক দ্যাট। তাহলে কিন্তু প্রতিনিয়ত ওরা ওনার উপস্থিতি টের পেত, কিন্তু সেরকম কিছু তো ঘটেনি। ওরা কোনোদিনই বলছে আমরা বাবার প্রেজেন্স আমরা অনুভব করিনি, জানো তো, কোনোদিনই বুঝিনি যে কিচ্ছু আনইউজুয়াল ঘটেছে আমাদের বাড়িতে। তো কাজেই উনি মুক্তি পেয়ে গেছেন, কিন্তু নিজের সন্তান এবং স্ত্রীকে বিপদমুক্ত করার জন্যই হয়তো উনি সেদিন এসেছিলেন। আচ্ছা চলো তাহলে এবার ইউটিউবে জার্নিটা স্টার্ট করা যাক। সেখানে তো আবার ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 9:30 বাজতে চললো। আচ্ছা, কজন বোঝে যন্ত্রণার দিনগুলো নিজেকেই বয়ে যেতে হয়? সে তো নিশ্চয়ই দিদি। ভালো থেকো, ভালো থেকো। কেমন আছো তুমি? ফোন করবো, অনেকদিন কথা হচ্ছে না নুপুরদের সাথে। তোমার গল্প থেকে অনেক কিছু শেখা যায়, থ্যাংক ইউ। জয়শ্রী ঘোষ লিখছে খুব কষ্ট লাগলো গল্পটা। ওকে, ও দিদি এই কি? আচ্ছা চলো ঠিক আছে, আমরা তাহলে আবার দেখা করছি ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেল শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, ওখানে আমি এক্ষুনি অন হচ্ছে, তোমরা সবাই ওখানে জয়েন করো, আর আমি এখান থেকে অফ হলাম, ঠিক আছে? চলো।